আসসালামু আলাইকুম লিসেনার্স, শুনছেন সবসময় ভৌতিকতা। ঘড়িতে রাত 11:59 আপনাদের সামনে চলে আসলাম আমি ডক্টর আলিফ এবং আজকের আমাদের অতিথিরা। আজকে এমন একটা ঘটনা নিয়ে এসেছি। আপনারা জাহিদ ভাই ওনার ঘটনা আগে একবার শুনেছেন, আমার সাথে দুইটা ঘটনা তিনি আমাদের এখানে শেয়ার করেছেন। সামনে আরও ঘটনা শেয়ার করবে, উনি ঘটনা শেয়ার করার মতোই একজন মানুষ এবং সত্যি কথা বলতে যায় তার উপর আমি খুবই আভারী এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। তিনি আমাদেরকে ঘটনা কষ্ট করে লিখে পাঠিয়ে দেন। এটা আমি খুব নিজের থেকে পার্সোনালি ওনার ঘটনা পড়তে ভালোবাসি। উনি যে আজকে ঘটনাটা শেয়ার করেছেন তা আমি পড়ার পরে আপনাদের সবাইকে বলি, আমি পড়ার পরে কমপক্ষে 10 মিনিট চুপ করে বসেছিলাম যে এরকম জিনিসও হচ্ছে, এরকম জিনিসও হয়। যে ঘটনাটা শেয়ার করবো সেই ঘটনা 2015 সালের জানুয়ারি মাসের রাত, তখন 1টা কি 2টা হবে। জাহিদ ভাই হেলান দিয়ে আতশোয়া অবস্থায় বসে বসে কি জানি চিন্তা করছিল। এমন সময় এক পরিচিত জনের ফোন আসে। উনি বলেন যে ওনার এক আত্মীয়র বাড়িতে সমস্যা হচ্ছে, বেশ সমস্যা। উনি যেন কারণটা খুঁজে বের করে এবং সে কি আসতে পারবে কি না। তো তিনি বলে যে ঠিক আছে আমি যাব, তো মাগরিবের নামাজের পরে যাব। সেদিন রাতে 1টা 2টার দিকে সময় বলে। তো পরদিন ওই বাড়িতে যায় এবং ওই বাড়িটা হচ্ছে উত্তরার কোন একটা সেক্টরের মসজিদের পাশে। তিনি বুঝতে পারে যদি কোনো সমস্যা থাকে, এবং আমি আগেও বলেছি সে বোঝার মতো একটা মানুষ। সেই বাড়িতে প্রবেশ করার পর তার পুরো শরীর গোলাচ্ছিল এবং বমি আসবে এমন লাগছিল। তো ওই সময় একটা মহিলা আসে ড্রয়িং রুমে, ওনার নাম তিনি মনে করতে পারছিলেন না। তো ওনার সাথে তার আলাপ আলোচনা শুরু হয়। উনি পরিচয় দেন, উনি কী করেন উনি সব কিছু বলছেন। ডিটেলসে কথা বলার সময় হঠাৎ করে 30 বছর বয়সে একটা পুরুষ ড্রয়িং রুমে আসে। ড্রয়িং রুমে এসে সোফার উপর পা তুলে বসে এবং ওই মহিলা যে কথা বলছিল ওই ওনার আচরণে বিরক্ত, ওই লোকটা খুব বিরক্তিকর একটা আচরণ করছিল। তো ওনার আচরণে বিরক্ত হয়ে হঠাৎ করে কথা বলতে যায়, এমন সময় ঠাস করে ওই লোকটার সামনে থাকা টেবিলটা সজোরে একটা লাথি মারে এবং দৌড় দিয়ে চলে যায়। উনি খুব অবাক হয়ে গেল এবং সেই সময় ওই ভদ্রমহিলা আত্মচিৎকার করে ওঠে এবং ভয়ের চাপে উনি জাহিদ ভাইয়ের পা ধরে এসে হাঁপাতে থাকে যে ঘরে থাকা আত্মীয় স্বজনরা ওই ওনার চিৎকার শুনে চলে আসে। বাট ভদ্রমহিলা কান্না শুরু করে দেয় এবং এত কিছুর মাঝে জাহিদ ভাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায় থাকে এবং কী বলবে বুঝে উঠতে পারতেছে না। হঠাৎ করে আপনার পায়ের সামনে যদি কেউ আপনার পায়ের সামনে পড়ে বসে এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলো হইতেছে আমাদের সাথে। আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে। আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকে মেরে ফেলবে। এবং কান্না করতে থাকে, আপনি কি করবেন? উনি কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে যে এগুলা হইতেছে, দেখেন এগুলো হইতেছে আমাদের সাথে। আমার ছেলেটারে খাইছে, এখন আমাদেরকে খাবে। আমাদের জীবনটা তছনছ হয়ে গেছে ভাই, আমাদেরকে মেরে ফেলবে। এইভাবে প্রলাপ করছিল এবং সাথে সাথে উনি বেহুশ হয়ে যায়। আর জাহিদ ভাই একদম অপ্রস্তুত, কি করবে? এই মহিলা বেহুশ হয়ে গেছে। তো ওই আত্মীয় স্বজনরা এসে ওই মহিলাটাকে অন্য রুমে নিয়ে যায়। তো তার মামা ওই রুম ভিতর থেকে আসে এবং ভাইরে আরেকটা রুমে নিয়ে যায় বলে আগাগোড়া সব বলে এবং বলে যে 2-3 মাস আগে ওনারা একবার গ্রামে গিয়েছিল এবং সপরিবারে, সেটা বগুড়াতে। তো কে কে গিয়েছিল বললো যে উনি ওনার বড় ছেলে, তার স্ত্রী, ওনার বড় ছেলের নাম হচ্ছে সাকিব, ওনার স্ত্রী এবং ওনার মেজো মেয়ে, ছোটা ছেলে। তো একদিন মাগরিবের পর ওই ওনার বড় ছেলে বাসায় আসে এবং এসে না ঘুমায় পড়ে। তো রাতে তার স্ত্রী তার মা খাবার খেতে ডাকার পরও তিনি আসে না। সেভাবে পুরা রাত এবং পরের দিন জোহর পর্যন্ত কেটে যায়। কী ব্যাপার, তার ঘুম তো ভাঙে না। তার মা এবং বাড়ির সবাই তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তার ঘুম ভাঙে না। কেউ কেউ বললো সে নেশা করে আসছে, তাই এমন হইতে পারে। কিন্তু আপনি নেশাগ্রস্ত হলে একটা সময় জাগবেন, কিন্তু এই তো জাগছে না এবং সুরা হয় না। তো তাকে হাসপাতালে নেওয়া হয় এবং কোনো সুরাহা না হওয়ার পর হাসপাতালের ডাক্তাররা বলে যে পিজিতে নেন। সেই রাতেই তাকে ঢাকায় আনা হয় এবং হসপিটালে নেওয়া হয়। চেক আপের পর ডাক্তাররা বলে উনি কোমায় চলে গেছে। তারা সাকিব সাহেবের হিস্ট্রি জানতে চায়, কিন্তু কোনো ধরনের হিস্ট্রি পূর্বে পাওয়া যায় না আর কি। এখন পরিবার তো ওনার পরিবার পুরাটাই শকে চলে যায়। কাহিনি কি, কোনো কুল কিনারা করতে পারছেন না। ঘুমাই গেল কেন? ওর তো কোনো শারীরিক সমস্যা ছিল না। তো কয়েকদিন পর কোমা থেকে ব্যাক করার পরে উনি নর্মাল হয় এবং ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয়। ডাক্তাররা দেখে যে উনি নর্মাল, রিলিজ দিয়ে দেয়। ওনার বাসায় চলে আসে। বাসায় আসার পর থেকে ওনার আচরণে শুরু হয় মারাত্মক পরিবর্তন। উনি গুনগুন করে গান গাইতে থাকতো, চুপচাপ বসে থাকতো, বিড়বিড় করে কথা বলতো, মেয়েদের মতো করে সাজতো, নীল পলিশ লাগাতো হাতের মধ্যে। তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে। উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে। তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়। তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের মধ্যে তার এই অবস্থা দেখে ডাক্তারের কাছে আবারও নিলে বলে এটা ট্রমা থেকে হয়েছে। উনি তো একবার কমে গেছিল, ট্রমা থেকে হয়েছে।
তো ডাক্তারি চিকিৎসা শুরু হয়, তাকে বাসায় রেখেই চিকিৎসা করা হচ্ছিল। একদিন সাকিব সাহেবের মা রুমের মধ্যে হাঁটছিল, এমন সময় হঠাৎ করে ভেতর থেকে সাকিব সাহেব তার মাকে ডাকলেন। সেই ডাক শুনে তার মায়ের বুকটা কাঁপুনি দিয়ে ওঠে, গায়ে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে যায়। সাকিব সাহেব আবার তার মাকে ডাকে, বলে রুনা আয়, তোর চুলে তেল মালিশ করে দিই। উনি ওনার ছেলের দিকে তাকিয়ে দেখে ওনার ছেলে হিংস্র নজরে তার দিকে তাকিয়ে আছে আর একটা ছুরি হাতে দাঁড়িয়ে আছে। বলে আয় মা, তোর চুলে তেল মালিশ করে দিই। তার মা একটা চিৎকার দেয় এবং সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে। সাকিবের স্ত্রী আসে এবং ওনার স্ত্রী এবং তার মা দুইজন ফ্লোরে বেহুশ হয়ে পড়েছিল আর কি। যেহেতু সাকিবের ভাই বোন বাসায় ছিল না, তাই তার প্রতিবেশীদের সাহায্য নেওয়া হয়। তো পরে আর সাকিব সাহেবের হুঁশ আসে না, এবং ওনার মার হুঁশ আসার পর সাকিব সাহেবের মামাকে তিনি ফোন দেয় এবং বলে, সাকিব তো আমি রুমের ভিতরে হাঁটতেছিলাম, হঠাৎ করে হুবহু আম্মার কণ্ঠে সে আমার ডাকলো, মানে সাকিব সাহেবের নানির কণ্ঠে তাকে ডাকলো। যেভাবে তার মা তাকে ছোটোবেলায় ডাকতো মাথায় তেল মালিশ করার জন্য, ঠিক সেরকমভাবে হুবহু একই। ওনার ভাই বাসায় চলে আসে তাড়াহুড়া করে। সাকিব সাহেব তখনও বেহুশ। উনি সাকিব সাহেবকে ডাকলেন, ধাক্কা দিয়ে জাগাতে চাইলেন। হঠাৎ করে সাকিব সাহেবের শরীর থেকে মহিলা কণ্ঠে ভারী কণ্ঠে ভেসে আটে, সরে যায় এখান থেকে। এরপর সেই ঘুমন্ত অবস্থায় সে বসে, মানে চোখ বন্ধ করা অবস্থায় তার মামাকে উদ্দেশ্য করে বলে, অনেকদিন রক্ত খাই না রে, অনেক দিনের ক্ষুধা, একটা একটা করে খাবো, যদি বাঁচতে চাস চলে যা, নইলে তোকেও খাবো। মামা এবার ভয় পেয়ে যায়, বুঝতে বাকি থাকলো না এটা ডাক্তারি সমস্যা না। এই কথাগুলো সাকিব সাহেব বলছিল বিছানা থেকে চোখ বন্ধ করে। তো ওই সময় একটা হুজুরকে ডেকে আনা হয়। উনি চেহারায় পানি পড়া ছিটায় দেয় এবং ছিটায় দেওয়ার পর সেই অবস্থায় সাকিব সাহেব মুখ ভেঙচি কাটে। হুজুর পানি না ছিটিয়ে আমল করছিল ওনার পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবের পাশে বসে, আর সেই নারী কণ্ঠে সাকিব সাহেবের মুখ থেকে অট্ট হাসি আসে। হুজুর তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সাকিব কোনোভাবেই তার সাথে কথা বলছিল না। তো সেই হুজুর চলে যায় এবং যাওয়ার সময় বলে, এটা খুব পাওয়ারফুল জিনের আসর, আপনারা অন্য কারোর সাহায্য নেন। তারা বেশ কয়েকজনের কাছে যায় এবং বেশ কয়েকজনকে সাকিব সাহেবকে দেখায়। কিন্তু সাকিব সাহেবের সাথে যখন কথা বলতে চায় তখনই সে মুখ ভেঙচি কাটে। আর যারা আসতো, মানে মুখ ভেঙচি কাটার সময় যেসব ভাষায় কথা বলতো, তারা হুবহু আত্মীয় স্বজনদের ভাষায় কথা বলতো এবং 2-3টে কথা বলতো। এর মধ্যে সাকিব সাহেবের মায়ের প্রতি রাতে একটা বাজে ঘটনা শুরু হয়। রাতে শোয়ার পর যখন গভীর ঘুমে নিমগ্ন থাকতো, উনি স্বপ্নে একটা জিনিস দেখতেন যে ওনার বড় ছেলে সাকিব তার মেয়েকে বা কখনো তার ছোট ছেলেকে তার চোখের সামনে জীবন্ত কেটে টুকরো টুকরো করে কাটছে, আর তারা যন্ত্রণায় তার মার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং সাকিব সাহেব তাদের শরীরের কাটা অংশ নিয়ে কামড়াচ্ছে। আমার নিজেরই লোম দাঁড়িয়ে যাচ্ছে বলার সময়। এবং সাকিব সাহেব তার শরীরের কাটা অংশ কামড়াচ্ছে এবং তার মার দিকে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। এই বিশ্রীর স্বপ্ন দেখে প্রতিদিন শেষ রাতের দিকে তার মার ঘুম ভাঙত, এবং ঘুম ভাঙলে উনি দেখতেন কালো ছায়া একটা তার পায়ের সামনে দাঁড়িয়ে আছে এবং কয়েক সেকেন্ড পর তা মিশে যায়। সাকিব সাহেবের ভাই বোনরা সেম স্বপ্ন দেখতো, তাদের ভাই বোনদের সামনেও তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে। তার ভাই বোনরা যখন স্বপ্ন দেখতো তখন দেখতো যে তার মাকে জীবন্ত কেটে টুকরো করছে, এবং সেইভাবে একইভাবে মাংস কামড় নিয়ে তার ভাই বোনদের দিকে তাকিয়ে বলছে, কিরে খাবি, আয় একসাথে খাই। কিন্তু এদিক থেকে সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো খুঁজে পাওয়া যেত না। তো একটা পর্যায়ে না পেরে ওনাকে আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। সাকিব সাহেবের স্ত্রীর কোনো সমস্যা হচ্ছিল না, উনি ভালোই ছিলেন। তো সাকিব সাহেব স্বাভাবিক খাবার খেতেন না। রাতে সবাই যখন ঘুমায় যেত তখন ফ্রিজে রাখা কাঁচা মাছ, মাংস, ডিম খেয়ে ফেলতো। সকালে ফ্রিজ খুঁজলে সেগুলো খুঁজে পাওয়া যেত না। তো একটা পর্যায়ে না পেরে ওনাকে শেকল দিয়ে বাঁধা বেঁধে ঘরে রাখা হলো এবং যাতে উনি কোনো কিছু ভাঙচুর করতে না পারে। কারণ মাঝে মাঝে উনি কোনো না কোনো জিনিস ভাঙচুর করতো, এবং সেটা করতো ঘুমন্ত অবস্থায়, চোখ বন্ধ করা অবস্থায়। আমি আগেও বলেছি, উনি যা কিছুই করতো তার সবই চোখ বন্ধ করা অবস্থায়।
তো জাহিদ ভাই কথাগুলো শুনলো এবং ওই ভদ্রমহিলার হুঁশ তখন ফিরে উনি স্বাভাবিক হয় এবং ওনার সাথে সেই স্বপ্নের কথা তিনি মানে ওনার স্বপ্নের কথা জাহিদ ভাইকে বলে। তো জাহিদ ভাই বলে, ঠিক আছে আমি আজকে আসি, আমি কালকে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে আপনি কি একটু সাকিবকে দেখে আবার আসবো। তো তখন সাকিব সাহেবের মামা বললো যে আপনি কি একটু সাকিবকে দেখবেন। তো ওই জাহিদ ভাই বলে, আমি তো দেখলাম ওনাকে একটু আগে সামনে তো আমার সামনে আসলো, ড্রয়িং রুমে আসলো, লাথি দিয়ে টেবিল ভেঙে চলে গেল। এটা শুনেই ঘরে থাকা সবাই তার দিকে তাকালো। তার মামা বলে, কি বলেন ভাই, ও তো শেকলে বাঁধা, আর ওকে তো ঘরবন্দি করে রাখা, ওর ঘর তো বাইরে থেকে লক করো, কীভাবে আসবে। আর টেবিল তো না, এর আগেও অনেক কিছু দেখা যায় যে ভেঙে যাচ্ছে আর আমাদের সামনে। এটা বলে ওনার ঘরটা তার মামা তাকে দেখায়। তো জাহিদ ভাই আর কিছু ভাবতে চায় নাই। তিনি চলে আসার সময় চলে আসার সময় দরজা ক্রস করে এমন সময় সাকিব ভাইয়ের মা তার হাতটা ধরে বলে, ধরে বলতেই কেঁদে ফেলে আর কি। উনি কিছু বলতে পারছিল না। তো জাহিদ ভাই সেদিন সান্ত্বনা দিয়ে ওই বাড়িটা ত্যাগ করে। তো উনি সবসময় এশার নামাজটা একটু দেরি করে পড়ে। আর সেদিন সাকিব সাহেবের মায়ের কান্নাটা তার কাছে খুব খারাপ লাগছিল। তো রাতেবেলা তিনি তাহাজ্জুদ পড়ে তার সেই জিনকে স্মরণ করে। তিনি আসার পর প্রথমেই জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে। জিজ্ঞেস করলেন, সাথে সাথে তিনি বলেন যে আমি এই জায়গায় গিয়েছিলাম, এই ঘটনা। তো জানতে চাই সাকিবের কি হয়েছে, কেন উনি এমন করছে আপনি বলেন তো। উনি আমাকে বলেন অপেক্ষা করো। তার মানে উনি জাহিদ সাহেবকে বলেন যে অপেক্ষা করো, বলে উনি চলে যায়। সেই জিনটা চলে যায়। কিছুক্ষণ পরে সেই জিনটা আসে। আর যেহেতু যাচ্ছ ওদের বাড়িতে, তাই যা যা দেখবে, যা যা বুঝবে তা তাদের কাউকে বুঝতে দিবে না, এটা তাকে বলছে। সাথে সাথে চলে আসবা, কিন্তু এই কথাটা মনে রেখো, তুমি সাকিবকে আয়নার সামনে রাখবা। এরপর তিনি জাহিদ ভাইকে মোমবাতি দেয় 5টা, বলে এই বাতিগুলো ওই পরিবারের 5 জনের নাম লিখে আয়নার সামনে জ্বালাই দিবা। মোম জ্বালানোর সময় তুমি তাদের সবাইকে এক জায়গায় একত্র করবা এবং তাদের 5 জনের প্রতিফলন আয়নায় দেখবা। বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরও কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। দেখবা, বাকিটা তুমি নিজে নিজে বুঝে যাবা। আরও কিছু ব্যাপারে শিখিয়ে দেয়। তিনি চলে যাওয়ার সময় বলে, এই কথাটা মনে রেখো, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তো ওনার কাছে, জিনের কাছে জাহিদ ভাই জিনিসটার বিষয় জানতে চায়। বলে কথাটা তুমি মনে রাখবা, উত্তর তুমি পেয়ে যাবা। এটা বলে উনি বিদায় নিয়ে চলে যায়। তো সেদিন মাগরিবের নামাজ পড়ে তাদের বাসায় চলে যাওয়া হয়। তখন ঘরে তাদের অনেক আত্মীয় স্বজন ছিল, সাকিবের মামারা এবং তাদের পরিবার। তো জাহিদ ভাই এত লোক দেখে অবাক হয় নাই, বরং তার মাথায় কেবল একটা জিনিস ঘুরছে, ফুলবানু কিন্তু বেলি ফুলের গন্ধ সহ্য করতে পারে না। তাই তিনি আসার আগে একটা বেলি ফুলের মালা ছিঁড়ে তার পকেটে নিয়ে আসছিল, এই আশায় যে এই ফুলের গন্ধতে কিছু না কিছু একটা হবেই। তিনি পুরো ফ্ল্যাট অন্ধকার করে দেয়। তাদের পরিবারে 5 জনের নাম লেখা হয় 5টা মোমবাতিতে এবং আয়নার সামনে রাখা হয়। তো ওই বাইরে থেকে স্ট্রিট ল্যাম্পের আলো আসছিল, তাই আবছা আলোয় দেখা যাচ্ছিল সব কিছু। সাকিব সাহেব তখন উন্মত্ত হয়ে গেছে, হুমকি দিচ্ছে, কান্নাকাটি এবং দাপড়াচ্ছে। অনেক কষ্টে বেশ কজন মিলে তাকে সেই ঘরে আয়নার সামনে এনে অনেক কষ্টে তার আয়নার সামনে বসানো হলো। এবং এই জাহিদ ভাইয়ের কাছে কিছু আমল করা পানি ছিল এবং সেটা তার উপরে ছিটায়। এই ছিটানোর পরপরই ওই লোকটা মাথা নিচু করে বসে পড়ে, সাকিব সাহেব। এবং জাহিদ ভাই বলে বাকি সদস্য তার মা, ভাই বোন, স্ত্রীকে বসায় দেয় এবং সেই মোমগুলো জ্বালায় দেয় এবং তাদের বলে সবাই আয়নার দিকে তাকায় থাকেন। তারা তাকায় থাকে। আর তখন সাকিব সাহেব গত 1 মাসের মধ্যে প্রথমবার চোখ খুলে, কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, মানে জাহিদ ভাইয়ের দিকে ওই সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন সাকিব সাহেব তাকিয়ে আছে। তো জাহিদ ভাই জানতো এরা সাকিব সাহেব না। এর মধ্যে তিনি আয়নায় বারবার তাকাচ্ছিল জাহিদ সাহেব। তো জাহিদ ভাই বারবার আয়নায় দেখছিল যে আয়নায় সাকিব সাহেবের স্ত্রী ছাড়া বাকি সবার মুখটা কেমন যেমন বিদঘুটে লাগছিল এবং সাকিব সাহেবের চেহারার বদলে একজন কুৎসিত কালো মোটা ঠোঁটের একটা কালো শাল জড়ানো মহিলাগুলোর চোখ লাল, তাকে আয়নায় দেখা যাচ্ছিল। ও রাগ নিয়ে তিনি তার জাহিদ ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তো জাহিদ ভাইয়ের বুকটা ধক করে ওঠে। জাহিদ ভাই তার মা এবং তার পরিবারের দিকে তাকিয়ে দেখে সেভাবেই তাকিয়ে আছে তার আয়নার দিকে
তারা স্বাভাবিক ছিল, কিন্তু আয়নাতে তিনি তাদের অন্যভাবেই দেখছিল। তো জাহিদ ভাই হঠাৎ করে কি মনে করে যেন বেলি ফুলের মালাটা সাকিব ভাইয়ের মুখে ছুঁড়ে মারে, আর তখনই মোমগুলো ধূপ করে নিভে যায়। জাহিদ ভাই ঘরে আলো জ্বালায় এবং মোমগুলো হাতে নেয়। মোমগুলো হাতে নিয়ে দেখে একটা মোম ছাড়া বাকি সবগুলো মোম ভেঙে গেছে। আর যে মোমটা ভাঙেনি সেই মোমটা হতো সাকিব সাহেবের স্ত্রীর, যেটা সাকিব সাহেবের স্ত্রীর নাম লেখা ছিল। তো জাহিদ ভাই বুঝে ফেলে এই ঘরের সমস্যার মূল হচ্ছে সাকিব ভাইয়ের স্ত্রী। সেই রাতে জাহিদ ভাই তার জিনকে সব কিছু বলে। তিনি বলেন এই মেয়েটার পূর্বে এক ছেলের সাথে সম্পর্ক ছিল, কিন্তু পারিবারিকভাবে এইখানে বিয়ে হয়ে যায় 6 মাস আগেই। এখন এই মেয়ে এবং তার প্রেমিক এক কবিরাজের মাধ্যমে আদমখোর দেওকে সাকিব ভাইয়ের উপরে চালান করে, যাতে সাকিবকে সেই দেও মেরে ফেলে এবং তার স্ত্রী তার পাগলামির দোহাই দিয়ে ডিভোর্স দিয়ে যেন চলে যেতে পারে। তো জাহিদ ভাই বলে এটা তো স্বীকার করবে না কোনোভাবেই। তখন তিনি বলে না, স্বীকার করুক আর না করুক সে বলে দিবে, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই। তো জাহিদ ভাই বলে হ্যাঁ, কী বুদ্ধি? বলে যে তুমি এক কাজ করো, তুমি একটা জিনিস একটা জিনিস আছে, আমি তোমাকে সাকিবের উপরে সাকিবকে দিব খাওয়ার জন্য, এবং সবাইকে ডাকবে ওই সময় যেন সবাই উপস্থিত থাকে ঘরের সামনে সাকিবকে জিনিসটা খাওয়ানোর সময়। তো পরদিন পুনরায় সে তার বাসায় যায়। সেই জিনের কথা মতো কিছু আধা সেদ্ধ মাংসের ব্যবস্থা করা হয়। সাকিব সাহেব সেইভাবেই বেহুশ হয়েছিল, চোখ বন্ধ, কিন্তু উনি বসে আছে বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসটা আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই বা দাপড়াচ্ছে এরকম অবস্থা আর কি। তো খাবার ওনার সামনে আনার পর উনি জেগে ওঠে এবং তাড়াহুড়া করে সে মাংসটা খায়। সেই মাংসটা আগেই জাহিদ ভাইয়ের জিন একটা তদবির করে দিয়েছিল। তো মাংস মুখে নিতেই সেই দেহ যন্ত্রণা গঙ্গাতে থাকে। একটা সময় বলতে থাকে আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি আগুনে জ্বলছি, আমাকে ছেড়ে দে, হাত পা ছোড়াছুড়ি করতে থাকে। তখন জাহিদ ভাই কোরআন শরীফ থেকে সূরা কাহফের 40 থেকে 89 নম্বর আয়াত পড়ে তার শরীরে ফু দেয়। সে বসে পড়ে। তো জাহিদ ভাই বলে সবাইকে সত্য বলে দাও, নইলে আজ তোমাকে এখানেই শেষ করে দেব। আল্লাহর কালাম তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তুমি কিন্তু জানো এখানে আমি একা না। এটা হচ্ছে জাহিদ ভাই ওই জিনকে বলছে। এটা বলার পর জাহিদ ভাইয়ের সেই জিন সেখানে আসে এবং জিন যেখানে আসছে সেটা ওই জাহিদ ভাই ছাড়া আর কেউ বুঝতে পারে না। তো জাহিদ ভাই কোরআন হাতে নিয়ে তাকে জিজ্ঞেস করে কি নাম আপনার? সে বললে জং বাহাদুর, আমি আসামের ভোলাগঞ্জে থাকতাম, আমাকে নিতাই মাওং পাঠিয়েছে। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে কেন? তখন সে সাকিবের বাম হাতের বুড়ো এবং তর্জনী ছাড়া বাকি 3 আঙ্গুল দিয়ে তার স্ত্রীর দিকে নির্দেশ করে বলে ও আর ওর প্রেমিক আমাকে পাঠিয়েছে সাকিবকে মেরে ফেলতে। এটা সে 3 বার বলে পরপর 3 বার চিৎকার করে গঙ্গানি দেয়। 4 মাস আগে অমাবস্যার রাতে একটা পাঠা বলি দিয়ে সেই পাঠার মাথার তিলক দিয়ে সে দেওয়ের পূজা করে এবং সেই পাঠার মাথার সাকিবের পরনের কাপড় চুল নখে বেঁধে দেয়। পুনরায় অগ্নিযজ্ঞ করে এই দেওকে এখানে তাদের ক্ষতি করতে পাঠিয়েছে। তার মানে আপনারা বুঝছেন নিশ্চয়ই যে সাকিব সাহেবের কাপড় চুল নখ একটা পুটলির মধ্যে করে সেই রক্ত ভিজিয়ে তারা পূজা করে তাকে এই দেওকে এখানে পাঠিয়েছে। এটা শুনে সকলেই অবাক হয়ে যায়। ওই সময় তার স্ত্রী অনেকক্ষণ ব্যাপক জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে নেয়। ওই স্ত্রী বলে তার প্রেমিক যেভাবে বলেছেন তিনি সেভাবেই করেছেন এবং সাকিবের মায়ের কাছে ক্ষমা চান। কিন্তু এত কিছু ঘোরের মধ্যেও সবাই বোকার মতো সব কিছু শুনছিল। এই মেয়েরা যে এত বড় দোষ করলো তখন এই জিনিসগুলো আর তার মাথায় নেই। তারা সবাই দেখছে যে সামনে কি হচ্ছে। তো জাহিদ ভাই দেওকে বলে ওই দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়, কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দি। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার সাকিবের বউকে ভয় দেখায় এবং যে দেওকে বলে যে সাকিব এবং তার পরিবারকে ছেড়ে চলে যেতে হবে, নইলে ছাই হতে হবে। সে বলে সে চলে যাবে যদি সেই অগ্নিযজ্ঞ করা পাঠার মাথার সেই পুটলিটা ফেরত দেয়, কারণ এই পুটলির মধ্যে হচ্ছে এই দেওটা বন্দি। তো জাহিদ ভাই জিজ্ঞেস করে পুটলিটা কোথায়? সে বলে সাকিবের বউয়ের কাছে। তখন সাকিবের মামার সাকিবের বউকে ভয় দেখায় এবং সাথে সাথে সে বলে যে পুটলিটা আমি তো বাথরুমের ফ্ল্যাশের ট্যাঙ্কের ভিতরে রাখছি।
তখন তাকে দেশে পুটলি বের করা হয় এবং দেওর কথা মতো সেই পুটলি বাড়ির ছাদের গেটের সামনে রেখে আসা হয়। তার কিছুক্ষণ পর সাকিব ভাই বেহুশ হয়ে যায়। তখন সেই বাড়িতে থাকা ওই জাহিদ ভাইয়ের জিন সাকিবের পাশে এসে দাঁড়ায় এবং সাকিব ভাইকে ফু দেয় এবং ফু দিলে তিনি জেগে ওঠে। এবং এই যে ফু দেয় সাকিব সাহেবের জিন, এটা কিন্তু শুধু জাহিদ ভাই দেখছিল, জাহিদ ভাইয়ের জিন আর কি। সাকিবকে যে এসে ফু দিচ্ছে এটা শুধু জাহিদ ভাই দেখছিল, কেউ দেখছিল না। তো সাকিব সাহেবের উপর থেকে সব সমস্যা আল্লাহর মতো এরপর থেকে শেষ হয়ে যায়। বাস্তবতা অনেক কঠিন, আসলেই কঠিন। কারো ক্ষতি করে তার বসবাস করা যায় না। তাই সব কিছু ধরা পড়ার পরে সাকিব সাহেবের মা আত্মীয় স্বজনরা সবাই মিলে সাকিব সাহেবের স্ত্রীকে বের করে দেয় এবং 1 মাসের মধ্যে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। সাকিব সাহেবের পুরোপুরি সুস্থ হতে 8 মাস সময় লাগে এবং 2017-তে তিনি পুনরায় বিয়ে করে সাউথ আফ্রিকাতে সেটেল ডাউন হয়ে যায়। তো লিসেনার ঘটনা এখানেই শেষ। আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, দেহ হচ্ছে এমন একটা প্রজাতি যারা মূলত জানোয়ারের স্বভাবের হয়। এরা মানুষকে মেরে ফেলে একা পেলে, এমনকি তাদের লাশকে তারা খেয়ে ফেলতে চায়। মূলত শ্মশানের আশেপাশে এবং গভীর জঙ্গলেরা থাকে। তো আমাকে বলেছে যে আমি সাকিব সাহেবের নাম নিতে পারি, সমস্যা হবে না, কিন্তু জাহিদ ভাইয়ের নামটা আমি নিতে পারছি না, এটা একটা ছদ্মনামই থাকছে। তো আমি জাহিদ ভাই আপনার ঘটনা আমি সবসময় সিলেক্ট করি, আপনার ঘটনা সবসময় সিলেক্ট করার মতো। আশা করছি লিসেনারদের আমার এই প্রথম স্টোরিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই হিট করবেন এবং কমেন্ট করবেন আপনার ঘটনা কেমন লেগেছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তিনি হচ্ছে আমাদের সামির ভাই। আমরা শুনবো তার কাছ থেকে তার ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছিলাম। ভৌতিকতার সাথে আজকে আবার হাজির হতে পেরে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আলিফ ভাইয়াকে। আর আজকে আমি বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা আপনাদের শোনাবো, আশা করি আপনাদের ভালো। তো আমরা পরবর্তী অতিথির কাছে চলে যাচ্ছি, তার ঘটনা শুনবার জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি মিরপুর 12 কালশি থেকে রিয়াদ ফেরদৌস বলছি। ঘটনাটি আমি পেয়েছি শাহেদ ভাইয়ের কাছ থেকে। শাহেদ ভাইয়ের সাথে ঘটনাটি ঘটেছিল। ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নিমতলা গ্রামে। শাহেদ ভাই ওই গ্রামে একটি মাদ্রাসায় পড়েন। মাদ্রাসায় থেকে তার বাসা ছিল প্রায় 3 কিলোমিটারের মতন। উনি সেই বছর এসএসসি এক্সাম দিয়েছিলেন এবং সরাসরি ঘটনায় চলে যাই। উনি যে মাদ্রাসায় পড়তেন সেই মাদ্রাসা এসএসসি ব্যাচকে নিয়ে প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করত। তো সেই বছরে আসলে ব্যতিক্রম ছিল না। ওনাদের শিক্ষা সফরের দিনটি ছিল 10 মার্চ 2019। ওই দিন সকাল 8টার দিকে ওনারা শিক্ষা সফরের উদ্দেশ্যে বের হয়ে যান। সারাদিন ওনারা অনেক মজা করেন। ফিরতে ফিরতে রাত প্রায় 11:30-এর মতো বেজে যায়। গ্রামে 11:30 অনেক রাত, কিন্তু ওনাকে বাসায় ফিরতে হবে। ওনার বন্ধুরা আসলে বাসায় একা ফিরতে ওনাকে নিষেধ করছিল। ওনার ওখানেই কারো বাসায় থেকে যেতে বলছিল, কিন্তু ওনার থাকার মোটেও ইচ্ছা ছিল না, কারণ তার বন্ধু যে বাসা যেই জায়গাটাতে সেই জায়গাটা মোটেও ভালো ছিল না। চুরি ডাকাতি ছিনতাইয়ের অনেক ভয় ছিল। বাসা থেকে যেহেতু দূরত্ব 3 থেকে 3.5 কিলোমিটারের মতন, উনি বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেন। ওখানে এক বন্ধুর কাছ থেকে সাইকেল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা করেন। রাতটা ছিল চমৎকার, পূর্ণিমার রাত। অনেক বড় একটা মাঠের পাশেই রাস্তা, আর মাঠের পরেই ওনাদের গ্রাম। আসলেই খুব এনজয় করছিলেন প্রথম সাইকেল জার্নিটা। সাইকেল চালাতে বেশ ভালো লাগছিল শীতের মধ্যে, যেহেতু শীতকাল ছিল, কুয়াশাও ছিল। তবে সাইকেল চালানোর একটা সময় উনি কুকুর বা শিয়াল জাতীয় কোনো কিছুর সাথে ওনার সাইকেলটা বাড়ি খায়। এতে উনি সাইকেল সহই রাস্তায় পড়ে যান। সাথে সাথে উঠে পড়েন এবং উঠে পড়ার পরে উনি খোঁজেন যে কিসের সাথে উনি বাড়ি খেলেন, বাট উনি আসলে কোনো কিছু পায় না। উনি এতে কিছুটা ব্যথাও পান। আবার উনি সাইকেল চালানো শুরু করে। তো কিছুক্ষণ যাওয়ার পর উনি ফিল করেন যে ওনাকে কেউ ফলো করছে। যথারীতি পেছনে তাকায়, বাট কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পর ওনার মনে হয় কেউ একজন ওনার পিছে দৌড়াচ্ছে এবং উনি দৌড়ানোর শব্দও পাচ্ছিল, মানে পায়ের একটা আওয়াজ ছিল। উনি এবার আর পিছনে তাকালেন না। মনে একটু ভয় পাচ্ছিলেন, এবার একটু ভয় তার ভিতরে জাগছিল। সাইকেল একটু দ্রুত চালানো শুরু করলেন। এরপরে উনি মনে হচ্ছিল সাইকেলটা একটু ভারী হয়ে গেছে। সাইকেলের পেছনে কেউ একজন হয়তো বসে আছে এবং এটি উনি অনুভব করছেন, কারণ জিনিসটা নিঃশ্বাস ওনার ঘাড়ে লাগছিল। এবার ওনার অবস্থা একটু খারাপ হয়ে গেল। উনি প্রচণ্ড মাত্রায় ভয় পেয়ে গেলেন। পকেট থেকে মোবাইলটা বার করলেন। একটু খারাপ হয়ে গেল। উনি প্রচণ্ড মাত্রায় ভয় পেয়ে গেলেন। পকেট থেকে মোবাইলটা বার করলেন, দেখলেন যে সময় হচ্ছে রাত 11:57 মতন। তো উনি মোবাইলে আজান ছাড়লেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, আজান ছাড়ার পর সব কিছু একদম স্বাভাবিক। ওনার সাইকেলটিও হালকা হয়ে গেছে। উনি আর পিছনে কোনো ভার অনুভব করছেন না। উনি আবার দ্রুত সাইকেলটাকে চালানো শুরু করলেন।
কিছুক্ষণ পরে ওনার মোবাইলটি থেমে যায়, কারণ মোবাইলে খুব একটা বেশি চার্জ ছিল না। উনি সামনের দিকে আগাতে থাকেন, হঠাৎ দেখেন সামনে একটি লোক তার দিকে আসছে। এটি দেখে ওনার ভিতরে কিছুটা সাহস সঞ্চার হয়। উনি ভাবে যে গ্রামের হয়তো কেউ কোনো কারণে রাস্তায় আসছে বা কোনো কাজে আসছে। লোকটার সামনে এসেই তাকে সাইকেল থামাতে বলে এবং লোকটি বলে যে আমাকে একটু সাহায্য করেন, আমি খুব বিপদে পড়েছি। তো ওনাকে জিজ্ঞেস করলো শাহেদ ভাই যে কী ব্যাপার, এত রাতে আপনি এখানে কী জন্য? লোকটি বলে যে আমার ভাই মারা গিয়েছে, তাকে নিয়ে আমার বাসায় যাব, একা নিয়ে যেতে পারছি না, আমাকে একটু সাহায্য করেন ভাই। কিন্তু আজব ব্যাপারটা হলো লোকটার চেহারা ওই সময় বোঝা যাচ্ছিল না, কারণ জায়গাটা একটু অন্ধকার ছিল। তো উনি বলল যে লাশ কোথায়? লোকটি আঙ্গুল দিয়ে সামনে দেখালো। শাহেদ ভাই সাইকেল থেকে নিচে নামলো এবং হেঁটে হেঁটে কিছু যাওয়ার পরে দেখলো যে একটি লাশ পড়ে আছে। উনি এবার লাশটির কাছে গেলেন। লাশটির কাছে যেয়ে দেখলেন যে মুখের উপরে একটি কাপড় দিয়ে ঢাকা। সাহস করে লাশের মুখ থেকে যখন কাপড়টি সরান, উনি দেখেন যে ভয়ঙ্কর একটা থ্যাতলানো চেহারা, বিভৎস একটা রূপ, চোখ ফুলে পুরা লাল হয়ে আছে, মুখের অবস্থা খুবই খারাপ, একদমই দেখা যাচ্ছে না। উনি প্রচণ্ড ভয় পান, শরীরের রক্ত একদম ঠান্ডা হয়ে যায়, নড়াচড়া করতে পারছিল না, একদম শক্ত হয়ে যায়, ভয় পেলে যেটা হয় আর কি। তো চিৎকার করার মতো শক্তি ওনার ছিল না। তখন উনি খেয়াল করে যে পাশে যে লোকটা ছিল উনি কিন্তু আর নেই, পুরো নিস্তব্ধ একটা প্রান্তরে উনি একা, আশেপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। লাশটা তখন বিভৎসভাবে শব্দ করছিল এবং হাসছিল। হঠাৎ এর মধ্যেই লাশটি তার বাম হাতটা চেপে ধরে। শাহেদ ভাইয়ের অবস্থা তখন খুবই খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার বলে এক টান দেয়, হাতটি শরীর থেকে ছিঁড়ে বের হয়ে আসে। উনি সব কিছু ফেলে এবার দৌড়ানো শুরু করেন। বাট দূর থেকে উনি একটা আওয়াজ শুনছিলেন যে আমার হাতটা ফেরত দে। উনি এই অবস্থায় কখন যে জ্ঞান হারায় ওনার খেয়াল নেই। ওনার জ্ঞান ফরে প্রায় একদিন পর। উনি ওনার নিজেকে আবিষ্কার করেন একটি হসপিটালে। তো এর মাঝে একটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে উনি যখন সাইকেলে করে রওনা দিয়েছিল তখন ওনার বাবাকে উনি ফোন করেছিল যে বাবা আমি রওনা দিচ্ছি, এই সময়ের মধ্যে আমি চলে আসব। তখন ওনার বাবাকে উনি ফোন করেছিল যে বাবা আমি রওনা দিচ্ছি, এই সময়ের মধ্যে আমি চলে আসব। তো ওনার বাবা যখন দেখে যে রাত প্রায় 1টার মতো বাজে, ওনার ছেলে এখনও বাসায় আসেনি, তখন উনি শাহেদ ভাইয়ের ভাইকে নিয়ে তার শাহেদ ভাইয়ের উদ্দেশ্যে রাস্তায় রওনা হন এবং রাস্তায় পড়ে থাকতে দেখেন ওনাকে। তো এরপরে শাহেদ ভাই প্রায় একদিন হসপিটালে ছিল, হসপিটাল থেকে একদিন পরে ছাড়া পায়। এরপরে তার প্রচণ্ড জ্বর আসে, জ্বর প্রায় 5-6 দিনের মতো ছিল। এরপর সব কিছু নর্মাল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তবে এরপরে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে শাহেদ ভাই রাতে মাঝে মাঝে স্বপ্ন দেখতো, কেউ ওনাকে বলছে আমার হাতটা ফেরত দে। তো উনি প্রথম স্বপ্নগুলো দেখলো, খুব বেশি আসলে মনে রাখতেও পারেনি আর অত খেয়ালও করেনি। বাট যখন উনি দেখছে যে প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি উনি স্বপ্নটা দেখছেন, ওনার ফ্যামিলির সাথে উনি ব্যাপারটা শেয়ার করেন। ওনার বাসা থেকে ওনার বাবা মা একটা হুজুরের কাছে নিয়ে যান, এলাকার হুজুর। সেই হুজুর ওনাকে কিছু পানি পড়া দেন, ঝাড়ফুঁক করে দেন। এরপরে অবস্থা সিচুয়েশন নর্মাল হয়ে যায়। কিন্তু কিছুদিন পর যেটা হয়, উনি আবারও স্বপ্ন দেখা শুরু করেন এবং স্বপ্নে একই কথা, আমার হাতটা ফেরত দে। তো শাহেদ ভাই এবার কী করবে কিছুই আসলে বুঝতে পারছে না। তো উনি আসলে কিছুদিন আগে যেহেতু হুজুরের কাছে গেছে, কোনো প্রতিকার পায়নি, উনি জাস্ট চুপচাপ থাকে, কিছু করে না। তবে এর মাঝে যেটা হয় সেটা হচ্ছে একদিন হঠাৎ করে রাত্রেবেলা ওনার ঘুম ভেঙে যায় এবং জানলার পাশ থেকে একটা শব্দ আসছিল খুব ধীরভাবে যে আমার হাতটা ফেরত দে। উনি শব্দটা খুব পরিষ্কার পায় এবং শব্দটা আসছিল ওনার জানালার ঠিক পাশ থেকে। এবার উনি প্রচণ্ড মাত্রায় চিৎকার করে ওঠে। বাসায় সবাই চলে আসে, তার বাবা মা চলে আসে। বাবা মা চলে আসার পরে যে জিনিসটা হয়, সে রাতে আর সে তার বাবা মার সাথে ঘুমায়, যেহেতু উনি প্রচণ্ড ভয় পাচ্ছিল। পরের দিন তার বাবা একটা বড় হুজুরের কাছে যায়, শাহেদ ভাইকে নিয়ে যায়। তো বড় হুজুর শাহেদ ভাইকে দেখে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে এবং কিছুক্ষণ পরে বলে যে সেদিন রাতে যেদিন উনি একা আসছিল, একটা বদ জিন ওনাকে দেখে এবং ওনার ক্ষতি করার চেষ্টা করে, বাট কোনো কারণে শাহেদ ভাইয়ের ক্ষতি করতে পারছিল না। তো ওই কারণে এই জিনটা নানা রকমভাবে ভয় ভীতি দেখাচ্ছে। তো এই কবিরাজটা বা হুজুর যে ছিল,
উনি ওনার কাছে প্রায় প্রতিদিনে আসতে বলে। উনি শাহেদ ভাই প্রায় 6 থেকে 7 দিন কন্টিনিউয়াসলি হুজুরের কাছে যান এবং ঝাড়ফুঁক করতে থাকেন, এবং এরপরে ওনার সিচুয়েশনটা নর্মাল হয়ে যায়। শাহেদ ভাই এখন যথেষ্ট ভালো আছেন। এটাই ছিল আমার ঘটনা। ধন্যবাদ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার ঘটনার জন্য। আপনি কষ্ট করে আমাকে ঘটনা পাঠিয়েছেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে ঘটনা একের পর এক আসছে এবং ডিফারেন্ট ঘটনা আসছে, এবং আপনাদের জন্য সামনে আরও ভয়ঙ্কর ঘটনা আমরা নিয়ে আসার জন্য প্রস্তুত, এবং আমাদের কাছে আসছে সেরকম ঘটনাগুলো। আমি যে ঘটনাটা এখন শেয়ার করব সেটা হচ্ছে মিরপুরের কোনো একটা ঘটনা, এবং আমি আগেই বলে নিতে চাই মিরপুরের অনেকবারই হন্টেড, কারণ এখানে আগের থেকে নাকি অনেক জায়গাতেই গণকবর দেওয়া হয়েছিল। সেই সব বাড়ির উপরে এখন বিল্ডিং তোলা সারি সারি, এবং ঘটনা শুরু হয় যার ঘটনা আমি শেয়ার করব তার নাম হলো অপসরা। তিনি যখন ক্লাস 7-এ পড়তেন, এক রাতে কে যেন তার বাম পা ধরে খুব জোরে টান দেয়, এবং তিনি ঘুমের গড়ে বুঝতেই পারেন নাই মানে কে জানি কি তার পা ধরে টান দিয়েছে। তো মানে স্বাভাবিকভাবে সে অন্য পা দিয়ে ঠেলে আরেক কাত হয়ে ঘুমিয়ে পড়েন। সকাল উঠে পায়ের মধ্যে অনেক ব্যথা অনুভব করেন এবং মনে করেন গতকাল রাতে কে যেন তার পা ধরে টান দিয়েছিল। যদিও ভেতর থেকে দরজা লক ছিল, তার ভেতরে বাসার ভেতর রুমের ভেতরে কেউ ঢোকার কথা না। তো তিনি সবাইকে তাড়াহুড়া করে বাসার সবাইকে রাতে জিজ্ঞেস করে যে তাকে কেউ ডাকতে এসেছিল কি না, এবং সবার উত্তর না, কেউ তাকে ডাকতে রুমে যায় নাই। তার কিছুদিন পর তার আম্মু সকালে হঠাৎ ঘুম থেকে উঠে বলে মানে তার মা বাথরুমে যাবার সময় নাকি কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল গতকাল। কে একজন লম্বা, মানে তিনি বাথরুমের পাশে দাঁড়িয়ে আছে, এবং তিনি ঘুমের ঘরে থাকার কারণে এটা প্রপারলি বুঝতে পারে নাই। যখন বাথরুমের আলোতে ঘুমের ঘোর কাটে তখন তিনি মনে করতে থাকেন এত রাতে এত লম্বা লোকটা কে ছিল। ওয়াশরুম থেকে বের হয়ে তিনি আর তাকে দেখেন না। তার মাও সবাইকে জানায়, কিন্তু কেউ এ কথার পাত্তা দেয় না। তার 2 থেকে 3 মাস পর তার মার বড় একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি কোমায় চলে যায়। যখন তিনি কোমা থেকে ভালো হয়ে সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তখন তিনি কাউকে চিনতে পারছিল না, শুধু বলতো আমি অমুক জায়গায় যাব, আমি জায়গার নামটা বলছি না। অদ্ভুত ব্যাপার, তার বাবা এবং পরিবারের কখনো কোনো মানুষজন ওই এলাকায় যায় নাই। এমনকি এমন অবস্থা যে এক সময় গড়ায় যে তাকে বেঁধে রাখা যাচ্ছিল না, তিনি চলেই যাবে সে এলাকাতে। এমন মাঝে মধ্যে দেখা যেত যে পুটলি টুটি বেঁধে রেডি যে সে ওখানে চলে যাবে। বাসায় রাতে যখন সবাই ঘুম থাকতো তখন তার মা চুপি চুপি দরজা খোলার চেষ্টা করতো। তো ওই সময় তাদের পরিবারে অন্য কোনো সদস্য ছিল না যারা তার মার হাতে মার খায়নি। তো যে অপসরা আপু ঘটনা বলেছেন তিনিও কয়েকবার খেয়েছেন। আর তার মা যখন মারতো তখন তাদের সবার গালের মধ্যে আঙ্গুলের ছাপ নাকি 7 দিনের মতো থাকতো। এবং তাদের বাসায় যে খালা ছিল সে খালার মানে তার বাসায় একটা খালা থাকতো, সেই খালাও নাকি সে খালার আঙ্গুলে নাকি কামড় দিয়ে বাঁকা করে ফেলেছিল। তার আম্মুর মধ্যে ছিল অন্যরকম একটা শক্তি সেই সময়। যাই হোক, কোনো মতো 1 বছর পার হয়ে যায়, তার মা সুস্থই হচ্ছিল না। তো কোনো একটা কারণে তাদের এই বাসাটা ছেড়ে দিতে হয় এবং নতুন বাসায় উঠতে হয়। নতুন বাসায় উঠবার পর তার মা কেমন জানি আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা শুরু করে। বাসার সবাই তখন খুশি হয়ে যায় যে আরে আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছে। তো তার বাসা যেদিন বদলাবে তার ঠিক কিছুদিন আগের কথা, তার রুমের সাথে ছিল একটা ব্যালকনি, এবং সে সময় বন্যা হয়েছিল বলে তার বাবা অনেক লাকড়ি কিনে বারান্দায় রেখেছিল, কারণ গ্যাস এবং পানির প্রবলেমও ছিল। তো যাই হোক, রাতের বেলা হঠাৎ তার মনে হচ্ছিল কে যেন লাকড়িগুলো বান্ডেল থেকে সরিয়ে সরিয়ে একটা একটা করে ফ্লোরে রাখছে। তো অপসর আপু তখন জানালা দিয়ে তাকালো এবং দেখলো সব ঠিক আছে। আর ওনাদের ব্যালকনি ওনার রুমের সাথে লাগানো, কেউ গেলে তিনি দেখবেন সাথে সাথে। তো সবার সাথে সাথে সেই শব্দ আবার শুরু হয় পাগলের মতো। তিনি এক চিৎকারে তার বাবা মা রুমে চলে যায় এবং বলে তার বাবা এসে সব চেক করে, কিন্তু কিছুই ছিল না। তো দেখলো সব ঠিক আছে। আর ওনাদের ব্যালকনি ওনার রুমের সাথে লাগানো, কেউ গেলে তিনি দেখবেন সাথে সাথে। তো সবার সাথে সাথে সেই শব্দ আবার শুরু হয় পাগলের মতো। তিনি এক চিৎকারে তার বাবা মা রুমে চলে যায় এবং বলে তার বাবা এসে সব চেক করে, কিন্তু কিছুই ছিল না। তো নতুন বাসা ওঠার পর তার মা অনেকটাই সুস্থ হয়ে যায়, কিন্তু আগের কোনো কিছুই তার মনে নাই, সব ভুলে গেছে। এবং ডাক্তারও বলে যে অবস্থা এত খারাপ ছিল যদি সার্ভাইভ করবে এটাই মিরাকল। তো অপসর আপুর যে নতুন বাসাটা উঠেছিল সেইটা অ্যাকচুয়ালি একদম অন্ধকার, এবং 2টা বাড়ির মাঝখানে একটা বাড়ি আর কি, যেটাতে কোনো আলো বাতাস নেই। একটা বিল্ডিং হতো আর একটা বিল্ডিংয়ের দূরত্ব মাত্র 1 হাতের মতো। এতই অন্ধকার ছিল যে দিনের বেলাতেও সব লাইট জ্বালিয়ে রাখতে হতো। বাড়িওয়ালারা ছিল 3 ভাই, এবং পাশাপাশি বাবার পৈতৃক সম্পত্তিতে তারা পাশাপাশি 3টা বাড়ি করে। এবং এই বাড়িতে উঠবার পর তিনি বাসায় সবসময় একা থাকতেন। দেখা যেত তার বাবা মা বাইরে থাকতো, এবং মোস্ট অফ দ্য টাইম তিনি অসুস্থ থাকতো এবং জল লেগেই থাকতো।
তার ছোট ভাইটা সারাদিন স্কুলে থাকতো এবং তার বাবা মা চাকরি করতো, মা শুরুতে চাকরি করতো এবং ভাইটা কোচিং নিয়ে থাকার কারণে তো বাসায় আসতে লেট করে, তো তিনি থাকতেন একাই। এইদিকে বাসাটা ছিল দিনের বেলা অন্ধকার। তো 1 মাস পর কেটে যায়, তখন রাত 10 থেকে 10:30 হবে। তিনি খুব জ্বর, তার খুব জ্বর ছিল ওই দিন, এবং তিনি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমে তিনি ঢুকেছিলেন। তখন তার পরিষ্কার মনে ছিল কিচেনের ফ্যানটা অফ, ওই দিন বাসায় কেউ ছিল না। কিন্তু তিনি যখন ওয়াশরুম থেকে বের হলেন দেখলেন কিচেনের ফ্যানটা খুব জোরে ঘুরছে এবং অস্বাভাবিকভাবে। তখন তার মনে হতে লাগলো তার আম্মু এসে গেছে, মনে হচ্ছে রান্না করছে। তিনি রুমে গিয়ে বলেন, আম্মু এক গ্লাস পানি দাও তো। কিন্তু কোনো খবর নাই। কিন্তু কিচেন থেকে পাতিল নাড়াচাড়া করার শব্দ আসছে, কেউ রান্না করছে এবং মেইন গেট লাগানো, কিন্তু ফ্যান চলছে। তো উনি বাসাতে থাকার কথা, কাহিনী কি তিনি বাসায় একা, তাহলে কিচেনে কে? তো তাদের বাসায় 5 তলায় তার বাবার একটা বন্ধু থাকতো এবং মাঝে মধ্যেই তার বাবা ওইখানে যেত এই টাইমটায়। তিনি এক চিৎকারে দরজা খুলে দেখে ওই 5 তলায় যায় সাহায্যের জন্য এবং হাঁপাতে দরজা নক করে দেখে সেই ফ্ল্যাটে তার বাবা তার বন্ধুর সাথে কথা বলছে। তো তিনি জিজ্ঞেস করেন, তুমি কখন আসছো? তখন তার বললো, বেশ কিছুক্ষণ আগে এসছে। কী হয়েছে? তো ওই অপসরা বলে, তুমি আমাকে একা রেখে যাও, আমার তো ভয় লাগছে, কিচেনে কে জানো আছে। এটা বলার সাথে সাথে তার বাবা দৌড় দিয়ে বাসায় যায় এবং দেখে কিচেনের ফ্যানটা চলছে এবং জোরে জোরে ঘুরছে এবং সবাই খুব ভয় পেয়ে যায়, শক খেয়ে যায়। তো অপসরা এরকম সোফার উপর পা তুলে বসে এমনকি পানি চেয়ে নামা ছিল না, এত ভয় পাচ্ছিল সেদিন। তার মা বলে যে পাশের বিল্ডিংয়ে কাজ চলছিল, হয়তো তুমি এটা তো তোমার মনের ভুল, এরকম ভয় থাকবার কারণে তুমি, এটা কোনো সমস্যা না। তো এরপর থেকে তিনি তার মার সাথেই ঘুমাতেন। তো এরকম করে 4-5 মাস কেটে যায় এবং তার মা তাকে যথেষ্ট, যে রাত্রেবেলা দেখা যেত ঘুমালে যে বাথরুমে গেলেও তার মা উঠে বসে থাকতো। তো এর মধ্যে তার বাবা অফিসে ট্রেনিংয়ের জন্য রাজশাহী চলে যায় এবং বাসায় তখন ছিল তিনি, তার মা এবং তার ছোট ভাই, এবং বড় কোনো ছেলে মানুষ ছিল না। তার ছোট ভাই তো 4-5 মাস কেটে যায় এবং তার মা তাকে যথেষ্ট, যে রাত্রেবেলা দেখা যেত ঘুমালে যে বাথরুমে গেলেও তার মা উঠে বসে থাকতো। তো এর মধ্যে তার বাবা অফিসে ট্রেনিংয়ের জন্য রাজশাহী চলে যায় এবং বাসায় তখন ছিল তিনি, তার মা এবং তার ছোট ভাই, এবং বড় কোনো ছেলে মানুষ ছিল না। তার ছোট ভাই তো ছোট, তো বড় কোনো ছেলে মানুষ ছিল না। তো একদিন তার আম্মুর জন্য পানি নিয়ে রুমে ঢুকছিল, তখনই তার রুমের ফ্যানটা ছিল বন্ধ। তো হঠাৎ করে একা একা চালু হয়ে যায়। ওই মুহূর্তে তার ভাই এবং আম্মু দুজনেই বেডে বসা। তো তার ভাই তখন ভয় পেয়ে যায় এবং রাতের বেলা অপসরাপুও ভয় পেতে থাকে। এবং সেদিন রাতের বেলা তার আম্মুর সাথে 2 ভাই বোন ঘুমায় এবং তারা একসাথেই ওই দিন রাতের বেলা প্রত্যক্ষ করে যে কম্পিউটার টেবিলের সামনে একটা চেয়ার ছিল, সেটা হঠাৎ করে হ্যাচকাকে যেন টান দিয়ে নিয়ে গেল এবং সব যে তার মা এবং তারা সবাই একসাথে দেখে যে চেয়ারের জায়গায় নেই, অন্য জায়গায়। এটা কেউ সরায় নেই, তারা 3 জন কিন্তু ওই রুমে, ওই বাড়ি তার বাসায় ফ্ল্যাটের কেউ নেই। সেই রাতে তার মা সারা রাত ঘুমায়নি এবং সকালে তাদের খালাতো ভাইকে ডাক দেওয়া হয় এবং যেহেতু অপসরাপুর বাবাও বাসায় নেই, ওই ভাই যেন তাদের বাসায় শুধুমাত্র রাতের বেলা থাকে, সেই রিকোয়েস্টে সেই খালাতো ভাইকে নিয়ে আসা হয় এবং খালাতো ভাই রাজি হয়। তো যেদিন থাকে পরের দিন আসে এবং রাতের বেলা থাকে। তো পরের দিন সকালবেলা ওই 1 রাত থাকার পরে তো ভাই পরের দিন সকালবেলা তাকে জিজ্ঞেস করে, কিন্তু তুই অত রাতে রুমে কী করছিলি রে? ডিম লাইটে বোঝা গেল তোকে ভূতের মতো লাগলো। তিনি বলেন, কী বলো? আমি তো আম্মুর সাথে ঘুমাইছিলাম। এবং অপসরাপুর আম্মু একই কথা বলে যে হ্যাঁ, ও তো আমার সাথে ঘুমিয়েছিল। তো তার ভাই বলে যে আমি ক্লিয়ার দেখলাম, তুই কাহিনী কি? তখন অপসরাপুর আম্মু বলে যে আরে তুই কি বলিস, আমি তো ওয়াশরুমে গেলাম, উঠে বসে থাকি, তুই কি দেখছিস বুঝলাম না। তো তার খালাতো ভাই কিছুক্ষণ চুপ করে থাকার পর বললো, খালা আমি আজকে চলে যাব, আমার কিছু কাজ আছে, রাতে থাকতে পারবো না, আমি আমার ছোটো ভাইকে পাঠা দিব না। তো তার কথা মতো ঠিক 2 দিন পর তার ছোটো খালাতো ভাই, ওনারই ভাই আসে এবং প্রথম দিন রাতের বেলা থাকার পর ঠিক একইভাবে সকালবেলা বলতে, কিরে কাল রাতে তুই ডিম লাইটের মধ্যে সোফায় বসেছিলি কেন? কি করতেছিলি এত রাতে? এত ডাকলাম, এত জিজ্ঞেস করলাম, কথাই বললি না। আমি তো ভাবলাম না কি, পরে রুমে গিয়ে ঘুমাই গেলাম। তখন তিনি বললেন, অপসরাপু বলেন, কই না তো, আমি তো আমার আম্মুর সাথে ঘুমাইছিলাম। একই অবস্থা। তিনি শোনার পর বাসায় 1 মুহূর্তের জন্য থাকলো না, কোনো রকম ফ্রেশে বের হয়ে গেল। তাকে হাজারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কিছু বললো না এবং এভাবে বেশ কিছুদিন কেটে যায় এবং তাদের বাসা খালি থাকে। আসসালামু আলাইকুম, বড় আর সাহসী মানুষ নাই। ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। তো ওই মুহূর্তে গ্রাম থেকে আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন। তো তার নানা ছিল 5 এবং লাইক, চ্যানেল, কমেন্ট সকালে ঘুম থেকে উঠে বলে করে আমাদের সাথে সাবধানে থাকবি। তো অপসরাপু হাজারবার জিজ্ঞেস করার সত্ত্বেও তার নানা তাকে কিছুই বলে না এবং সেদিন দুপুর পর্যন্ত তার শরীর বেশ দুর্বল হতে থাকে এবং রাতের বেলা শরীর মারাত্মক কাঁপুনি দিয়ে ওঠে এবং বারবার ঘুমের মধ্যে তিনি বিড়বিড় করে কি জানি বলছিল
এবং রাতে তার মা না ঘুমাতে পেরে সজাগই থাকে। তো সকালে উঠে তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় এবং অনেকবার চেষ্টা করা হলেও তাকে তার শরীর এত দুর্বল ছিল যে তাকে চেষ্টা করেও নিতে পারে নাই, হাঁটতেই পারছিল না। তো রাতের বেলা অপসর আপু অনেক চিৎকার চেঁচামেচি করে এবং জানালার পাশে তিনি ঘুমাতেন এবং সেই জানালা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য চিৎকার করতে থাকেন, সবাইকে বলতে থাকে যে আমি বের হয়ে যাব, আমাকে এই জানালা দিয়ে চলে যাব। এবং এই অবস্থা প্রায় কয়েকদিনের। তার নানা আর তার আম্মু কেউই তার সাথে পারছিল না। হঠাৎ করে কোথা থেকে এত শক্তি চলে আসে? সকালে উঠে তার আম্মু যখন এসব তাকে বলে, তার এসব কিছুই মনে নাই। একই রাতে ওই করেসপন্ডিং রাত গভীর হওয়ার পর তিনি জানালা ধরে নাকি অনেকক্ষণ বাইরে তাকিয়েছিল। এটা তার মা ওই রাতে ঘুম ভাঙার পর দেখেছিল যে তিনি বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো তার মা তাকে জিজ্ঞেস করে, কিরে মা, তোর কি হয়েছে, শরীর কি বেশি খারাপ লাগছে? তো তিনি কোনো জবাব দেন না। হঠাৎ তিনি নাকি কাঁদতে কাঁদতে জবাব দেন, আম্মু, জানালার বাইরে আমার মতো একটা মেয়ে আছে, ও আমাকে যেতে বলে ওর সাথে। এটা শুনে তার মা খুব ভয় পেয়ে যায় এবং সকালে উঠে তার সেই খালাতো ভাইদের বলে, তোরা একটু বাসায় আয়, মেয়েটাকে যেভাবে হোক ডাক্তারের কাছে নিতে হবে। এবং তার খালাতো ভাইরা কেউই বাসায় ঢুকতে রাজি হয় না। তারা বলে, আমরা নিচে থাকবো, খালা তুমি নিচে নিয়ে আসো। তো অপসর আপু এতই দুর্বল ছিল যে তার পক্ষে খাইয়ে দেওয়ার কথা চিন্তা করে। অনেক সম্বন্ধ আসে কিন্তু অনেকে রাজি হয় না, কারণ বয়স অনেক অল্প। তো কথা চলাকালীন পর্যায়ে বিয়ের ক্ষণখান একটা সময় ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার কথা শুনে প্রায় তিনি নিজের গলা নিজেই চেপে ধরত। বাসার কেউই বিয়েতে রাজি ছিল না। তার বাবার জোরাজোরিতেই পরবর্তী সময় সবাই রাজি হয়। আর তিনি যখন গলা চিপে ধরত রাতের বেলা, তখন তার ছোট ভাই সেটা সরাতো। তার ছোট ভাই অনেক হেল্প করতো। তো একটা সময় তার বিয়ে হয়ে যায় এবং তা খুব কম মানুষই জানতো যে তার বিয়ের কথা। এবং যারা জানতো তারা সবাই বলতো, কিভাবে এত তাড়াহুড়া করে কাউকে না জেনে বিয়ে দিচ্ছিস? ছোট মেয়ে শুনলাম, কিন্তু মানসিক প্রবলেমও তো আছে। তো নানান জনের নানান রকম কথাবার্তা। তো বিয়ের রাতের বেলায় তার শ্বশুরবাড়ির দিকে রওনা নিয়ে হয়। তাকে নিয়ে শ্বশুরবাড়ির গ্রামে চলে যাওয়া হয়। সারা রাত তিনি অসুস্থ ছিল এবং পুরো রাস্তা তিনি বমি করেন, যা মোটামুটি 10 থেকে 12 বার। এবং প্রচণ্ড জ্বর নিয়ে তিনি তার শ্বশুর বাড়িতে ওঠেন এবং উঠতে উঠতে ভোরবেলা হয়ে যায়। তো সেদিন রাতের বেলা আবারও সেই প্রবলেম, তিনি নিজের গলা নিজে চেপে ধরেছেন। তো তার স্বামী এইসব দেখে পাগল প্রায় অবস্থা। এটা কি অবস্থা? এটা কি স্বপ্ন? এই তুমি নিজের গলা নিজে চেপে ধরছো কেন? তার ঘুম ভেঙে যায় এবং সে কান্না জুড়ে দেয়। এটা তিনি ঘুমের মধ্যে করছিল এবং বলতে থাকে, কেউ একজন আমার গলা চেপে ধরে, আমাকে সাথে যেতে বলে, আমি যাব না। এবং আমি যখন যাব না বলি তখনই আমার গলা চেপে ধরে এবং আমার বুকের উপরে এসে কথা বলে। আমার বুকের উপরে এসে আমাকে, আমি ওর ফেস দেখতে পাই না। এটা অপসর আপু বলছে তার হাজব্যান্ডকে। তার স্বামী এসব কথা শুনে ভয় পেয়ে যায় এবং কাউকে কিছু না বলে ডিরেক্টলি তার অপসর আপুর খালাকে কল করে। বলে, ও আজ রাতে সারা রাত ঘুমে কথা বলেছে, নিজের গলা নিজে চেপে ধরে রাখে। তার খালার কথা গুরুত্ব না দিয়ে বলে, ও কিছু না, মেডিসিন নিতে ভুলে গেছে দেখে হয়তো প্রবলেম হচ্ছে। তো সেই রাতের পর শুরু হয় এক নতুন তুফান। সেই রাতটি ছিল এমন যে তার কাছে তার কিছুই সে রাতের ব্যাপারে মনে নাই। সেই রাতে তিনি কি করেছে তার কিছুই মনে ছিল না। তিনি ঘুমের মধ্যেই নাকি নিজেকে খামচি দিয়ে শরীরে দাগ করে দিয়েছে। তার স্বামী তাকে বারবার বলছিল ঘুম থেকে তোলার জন্য, কিন্তু তার ঘুমই ভাঙছিল না। তার হাত পা সব বাঁকা হয়ে যাচ্ছিল এবং বারবার তিনি বলছিলেন, আমি যাব না তোমার সাথে, আমি আমার স্বামীকে ছাড়বো না, তুমি আমাকে কখনোই নিতে পারবে না। তো এইসব দেখে তার স্বামী একদম পাগল প্রায় অবস্থা। সে যতই তাকে তোলার ট্রাই করে, তিনি ততই তাকে লাথি মেরে ফেলে দিচ্ছে বেড থেকে। এবং তিনি বলছিল, কাছে আসবি না, ও আমার ছিল, তুই কে আজ ওর কাছে চলে আসলি? আজ ওকে আমি নিয়েই যাব, তুই ওকে ছুঁয়ে অনেক বড় ভুল করে ফেলছিস, এসব অনেক কথা। তো কোনো উপায় না পেয়ে তার স্বামী বাসার সবাইকে ডেকে তুলল এবং অপসর আপুকে জাগানোর ট্রাই করে অনেক কষ্টে তার ঘুম ভাঙে এবং তিনি চোখ খুলতেই বুঝতে পারে অনেক দূর আসবে না, ও আমার ছিল, তুই কে আজ ওর কাছে চলে আসলি? আজ ওকে আমি নিয়েই যাব, তুই ওকে ছুঁয়ে অনেক বড় ভুল করে ফেলছিস, এসব অনেক কথা। তো কোনো উপায় না পেয়ে তার স্বামী বাসার সবাইকে ডেকে তুলল এবং অপসর আপুকে জাগানোর ট্রাই করে অনেক কষ্টে তার ঘুম ভাঙে এবং তিনি চোখ খুলতেই বুঝতে পারে অনেক দুর্বল হয়ে গেছে তিনি। ঘুম ভাঙার পর তিনি সাথে সাথে বলেন, আমি মধু খাবো। এটা বলে তিনি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করে দেয়। তো অপসর আপুর বাসা থেকে ফোন আসতে থাকে এবং বলে যে একটা হুজুর আনা হবে। সেই হুজুর বলেছে অপসর আপুকে যেন কোনোভাবেই রুম থেকে বের হতে না দেওয়া হয় আর ঘুমাতে যাতে না দেওয়া হয়। সেই রাতে অপসর আপুর স্বামী, তার শাশুড়ি এবং যা সবাই ওনার হাতে থাপ্পড় খেয়েছে শুধু একটাই কারণে, তুমি ঘুমাতে দিলেই তিনি ঠিক হয়ে যাবে। এবং ঘুমাতে দিলে দেখা যায় যে তিনি হাত পা বাঁকা হয়ে যায়, তার শরীর ঝাঁকে দিয়ে উঠে থাকে। কোনোভাবে ভোর হয় এবং সেই ভোরবেলা সকালবেলা হুজুর আসে। অপসর আপু তখন অনেক দুর্বল এবং হুজুর এসে বলে, এই মেয়েকে বাঁচানো সম্ভব না, পুরো শরীর আর চোখ হলুদ হয়ে গেছে এই মেয়ের,
তো অফসর আপুর বাবা মা তো যখন ঢাকায় তখন এবং টেনশনে, আর এদিকে তার স্বামী কান্নাকাটি করছে, একদম ভয়ঙ্কর অবস্থা। অনেক কষ্টে করে সেই জিনকে ডেকে আনা হয়। সে শুধু অফসর আপু ঘুমালেই তার সাথে কথা বলে, বিধায় তার চেহারা তিনি কখনোই দেখেন নাই। তাকে ডেকে আনার পর জিনটা বলে, আমি ছোট থেকে ওকে পাঠা দিয়ে আসছি। প্রথম যখন ওকে অন্য জিন ধরতে চেয়েছিল আমি রক্ষা করেছি, ওর মাকে আমি সুস্থ করেছি। দ্বিতীয়বারও যখন ধরেছিল আমি তুলে এনেছি। ওকে তাবিজ করতে চেয়েছে ওর চাচারা, আমি কয়েকবার ওকে বাঁচিয়ে রেখেছি। আর সে কিনা অন্য ছেলেকে বিয়ে করবে, ওকে আমি নিয়েই যাব। তো সেই জিনকে কোনোভাবেই বোঝানো সম্ভব ছিল না, সে নিবেই নিবে এটা বলে সে চলে যায় এবং অনেক ডাকার পর আর হাজির হয় না। হুজুর বলেন আজ রাতে ঘুমানোর আগে কিছু করতে হবে, তা না হলে ওকে ওরা নিয়ে যাবে। তো হুজুর বলে যে আচ্ছা ওনার সবচেয়ে প্রিয় জামাটা দেন, যেটাতে ওর শরীরের গন্ধ আছে, এবং ওইটাতে হুজুর নিয়ে চলে যায়। সাথে পুরো রুম সাদা সুতা দিয়ে ঘিরে, রুম জানালা দরজা সামনে দিয়ে মানে বন্ধ করে ধোঁয়া টাইপের কিছু একটা দিয়ে চলে যায়। তো ওই ধোঁয়াতে কেউই কাশে না, কারোরই কোনো প্রবলেম হয় না, শুধু কেসেছিল কাশতো খালি অফসর আপু। তো হুজুর তার জামা নিয়ে চলে যায় এবং পরে কল দিয়ে বলে, আমি তোমাদের ঘরের পাশে যে খালটা আছে ওইখানে একটা বস্তার ভেতরে ওই জামাটা রেখে দিয়েছি, আর বলেছি এবার তুমি এই মেয়েকে নিয়ে যেতে পারো, আমরা তোমাকে দিয়ে দিলাম মেয়েটাকে। তিনি বলেন আমি আজ আসবো না, আমি যদি আসি তাহলে সে আমার পেছনে পেছনে আসবে ঢোকার জন্য। আমি একটা তাবিজ দিয়ে পাঠাচ্ছি, এইটা মেয়েকে পারাবেন মেয়েকে যত তাড়াতাড়ি পারবেন পড়াই ফেলবেন, সেই জিন বোঝার আগেই যে তাকে বোকা বানানো হয়েছে, তা না হলে খুব ভয়ঙ্কর হবে, তাই তাড়াতাড়ি তাবিজ করতে হবে। সেই রাতে তিনি শুধু ঘুমালেন আর বাকি সবাই জেগেছিল তাকে পাহারা দেবার জন্য। সেই হুজুর রাতে অনেকবার কল দিলেন কোনো প্রবলেম হচ্ছে কিনা, না সেই রাতে আর কিছুই হয়নি। দিন হতেই ঢাকায় ফিরে আসেন অফসর আপু। সেই হুজুর তাদের বাসায়ও আসে এবং একই অবস্থা সাদা সুতা দিয়ে ঘিরে দেয় এবং সেই ধোঁয়া দিল। যারা অফসর আপুর কাছে থাকেন সবাই তাকে আশেপাশে থাকবেন তাদের সবাইকে তাবিজ দেওয়া হলো। তিনি ভালোই ছিল, ডাক্তারের কথা মতো মেডিসিন নিচ্ছিল আর হুজুরের দেওয়া ওষুধ খাচ্ছিল, কারণ তার সাথে সেই জিন থাকার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে। তার হাত থেকে প্রায় তাবিজটা খুলে যেতে চাইতো, সেটা একবার না হয় কয়েক হাজার বার, এবং সেটা যতই টাইট করে বাঁধা থাকুক না কেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, সে বলছে আমি যাইনি, আমি আছি তোর সাথে, তোর জীবনে যখন নতুন কেউ আসবে, তোর যখন বাচ্চা হবে, আমি আবার আসবো। তার মতো মেডিসিন নিচ্ছিল আর হুজুরের দেওয়া ওষুধ খাচ্ছিল, কারণ তার সাথে সেই জিন থাকার কারণে তার শরীরে অনেক রক্ত কমে গেছে। তার হাত থেকে প্রায় তাবিজটা খুলে যেতে চাইতো, সেটা একবার না হয় কয়েক হাজার বার, এবং সেটা যতই টাইট করে বাঁধা থাকুক না কেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন, সে বলছে আমি যাইনি, আমি আছি তোর সাথে, তোর জীবনে যখন নতুন কেউ আসবে, তোর যখন বাচ্চা হবে, আমি আবার আসব। তিনি ভয় পেতে লাগলেন, ছোট ছোট শব্দ ভয় পেতে লাগলেন, ভয় এমন পেতে লাগলেন এই বুঝি সত্যি কেউ আসলো। সবাই ধরে নিয়েছে এটা তার মেন্টাল প্রবলেম। যে সাফার করে শুধুমাত্র সেই বোঝে তার দিনগুলো কিভাবে যায় এবং কত বাজেভাবে যায়। এমনকি অল্প সাউন্ডও তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিতেন মাঝে মাঝে। তিনি জানেন না ভবিষ্যতে কি হবেন, ভবিষ্যতে কি হতে পারে তার সাথে। ওনার প্রশ্ন একটাই, আসলে কি আসবে সেই জিনটা তাকে নিতে? এটা ছিল তার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ অফসর আপু আপনার ঘটনার জন্য। আমি ঘটনাটা পেয়েছি এবং সাথে সাথে আপনাকে মেইল করেছি যে আপনি আপনার ঘটনাটা সিলেক্ট করেছি। আপনার ঘটনাটা অসম্ভব সুন্দর এবং আল্লাহ আপনাকে ভালো থাকুক, আল্লাহ আপনাকে সুখে রাখুক এবং সুস্থ রাখুক, যেন ফার্দার কোনো প্রবলেম আপনার মধ্যে না আসে, এই দোয়া আমরা সবাই করছি। আপনি ভালো থাকবেন এবং আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি আপনাদেরকে তার নেক্সট স্টোরিটা শোনাবেন। Assalamu alaikum Alif bhai, this is Joy from China. I am living in Shanghai more than 2 years. Actually এই ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটেছিল। এটা অনেক দিন যাবত চলছিল এই ঘটনাটি। ফার্স্টলি যেদিন এই ঘটনাটি ঘটে, আমার বোন তখন ক্লাস 6-এ পড়তো। তখন আমার বোন এবং আমি দুজনেই একটি হুজুরের কাছে আরবি পড়তাম। সেই সময় হুজুর আমার মাকে বলেছিল যে আপনার মেয়ের ওপর কোনো কিছুর একটা দূরদৃষ্টি বা একটা খারাপ কিছু দূরদৃষ্টি আছে, আপনারা সেটা এখন থেকে ট্রিটমেন্ট করান, তাহলে পরবর্তীতে কোনো সমস্যা হবে না। কিন্তু আমার মা জিনিসটা অতটা গুরুত্ব দেয়নি আর কি। দেন সব কিছু ভালোই চলছিল, কিন্তু যখন আমার বোন ক্লাস 10-এ পড়ে, হঠাৎ করে একদিন মধ্যরাতে ঘটনাটি ঘটেছিল। মধ্যরাতে আমার বোন যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে কি যেন তার মুখে এসে বালিশ চাপা দিয়ে ধরেছিল। আমার বোন সঠিক ফিল করতে পারছিল না যে আসলে কি ধরছিল, কিন্তু
কোনো রকমে কষ্ট করে বালিশটা সরিয়ে আমার বোন যেটা দেখলো, একটা কালো অবয়ব, অনেক লম্বা, মুখটা ঠিকমতো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক লম্বা, ঠিক আছে, মুখটা ঠিকমতো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক লম্বা, ঠিক আছে। তার শুধু দাঁত দুটো খালি বোঝা যাচ্ছিল। সে হেসেছিল যে এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল। সেই সময় আমার বোন অনেক ভয় পায়, ভয় পেয়ে চিৎকার করে। তার চিৎকারের আওয়াজ শুনে আমরা সবাই বিভিন্ন ঘর থেকে ছুটে আসি। তারপর মোটামুটি সেদিনের মতো ঘটনাটি ওই পর্যন্ত থাকে। সেদিন আমরা অতটা গুরুত্ব দিইনি ঘটনাটি। দেন আমার বোনের একটা সমস্যা ছিল যে সে সবসময় তার শরীরের তাপমাত্রা একটু বেশি থাকতো। ডাক্তারের কাছে আমরা নিয়ে যেতাম, কিন্তু ডাক্তার বলতো যে কোনো সমস্যা হয়নি, জাস্ট জ্বর এসেছে, কিন্তু আসলে কিন্তু তা ছিল না। এরকমভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় ঘটনা ঘটেছিল। একদিন আমার বোন যখন কলেজে উঠে আর কি, যখন সে কলেজে লেখাপড়া করতে যায়, তখন সে দেখেছিল যে নারকেল গাছের মধ্যে বড় অজগর সাপের মতো মোটা একটি সাপ ফেনা তুলে তার দিকে তাকিয়ে আছে। এবং যখন আমার আপু ওই জিনিসটা দেখতো, আমার আপুর তখন আর কথাবার্তা বলা বা চিল্লানোর মতো, চিৎকার করার মতো সেরকম অ্যাবিলিটি থাকে না। তখন আমার আপু যখন সাপটা দেখেছিল, তখন সে ওটা দেখে অজ্ঞান হয়ে পড়ে, সেন্সলেস হয়ে যায়। দেন এভাবে বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। ফাইনালি একজন বড় হুজুরকে ডাকা হলো। সে হুজুর দেখলো তাকে। তো হুজুর বললো যে আমার আপুর উপর একটা জিনের জিন দৃষ্টি করেছে আমার আপুর উপর, এবং এই জিনটা অনেক দিন যাবৎ আমার আপুর সাথে আসছে। আর এই জিনটা আপনি জানেন যে আমাদের মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ সবাই আছে, ঠিক তেমনি জিনের মধ্যে সৎ অসৎ বিভিন্ন ক্যাটাগরির জিন আছে। তো ওই হুজুরটা বলেছিল এই জিনটা অনেক বড় একজন মৌলানা টাইপের জিন, এবং সে অনেক কিছু জানে। সো এখন তাকে একটি তাবিজ দেয় এবং আমাদের বাসাটা বন্ধ করে দেয়। ক্ষণিকের জন্য সেটা নির্মূল হলেও পরবর্তীতে সেটা আবার অ্যাটাক করে। পরের যে ঘটনাটি আমি আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে একদিন আমার আপু ঘুমিয়ে আছে, রাত 2টা কি 2:30টার দিকে বাইরে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পায়। এখন এটা স্বাভাবিক যে এত রাতে ঘোড়া কোথা থেকে আসবে এখানে, এটা গেল। তারপর আরও বিভিন্ন সময় বিভিন্ন সাপের রূপ ধরে তারপর আমার আপুকে বিভিন্নভাবে ডাকতো, এবং স্বপ্নের ঘরে বিভিন্নভাবে তাকে বিভিন্ন রকম, ঠিক তেমনি জিন জাতি যারা আছে তারাও কিন্তু কালো জাদু করে, ঠিক আছে। তো ওই জিনটা যেটা বলেছিল, আমার হুজুর যেটা বলেছিল, ওই জিন আমার আপুকে বিভিন্ন ধরনের খাবার খাইয়ে তাকে ব্ল্যাক ম্যাজিক করতো, তাকে বশ করার চেষ্টা করতো, যাতে আমার আপুর উপর যে তাবিজটা করা হয়েছে সেটা প্রভাব যাতে কেটে যায়। ইভেন মাঝে মাঝে ওই জিনটা আমার আপুর কাছে আসতো ঘুমের ঘরে এসে, সে বিভিন্ন ধরনের দোয়া দরুদ বিদঘুটে অবস্থায় পড়তে থাকতো এবং হাসতে থাকতো। আমার আপু বুঝতে পারছিল না যে আসলে সে কি করবে। এভাবে বিভিন্নভাবে ওই জিনের সবসময় এইভাবে তাকে নানাভাবে ভয় দেখাতো। সো ফাইনালি আমার আপুকে হুজুর বলে যে যত শীঘ্রই সম্ভব বিয়ে দিয়ে দিতে, তবে এটা নির্মূল হবে। কিন্তু হুজুরের কথা অনুযায়ী আমরা বিয়ে দিয়ে দিই আমার আপুর, বাট বিয়ে দেওয়ার পরও এটা পুরোপুরিভাবে নির্মূল হয়নি। আমার বিয়ের পরে আমার দুলাভাইয়ের উপর সেই জিনিসটা অ্যাটাক করে। ইভেন আমার দুলাভাই যখন মোটরসাইকেল নিয়ে রাস্তায় যাচ্ছিল, রাস্তার মাঝখানে দেখতো কালো রঙের বড় একটা লম্বা, অনেক বড় একটা অবয়ব দাঁড়িয়ে আছে, হাতে লম্বা তলোয়ার নিয়ে। সো আমার দুলাভাই কিন্তু বুঝতে পেরেছিল যে সামথিং রং, কারণ একটা মানুষের পক্ষে এত লম্বা বা এরকম আকার ধারণ করা সম্ভব না। সো আমার দুলাভাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে সে ডিরেক্ট মোটরসাইকেল নিয়ে একটা আনবারে চলে যায়। এইভাবে বিভিন্নভাবে আমার দুলাভাইয়ের উপর টর্চার করতো, আমার বোনের উপর টর্চার করতো। একদিন যেটা আমার দুলাভাইয়ের সাথে ঘটেছিল, আমার দুলাভাই একতলার উপর একতলা বাসার উপরে ছাদে সে রেস্ট নিচ্ছিল। তো ঘুমের ঘরে ছিল, সে কারেন্ট গিয়েছিল, তো ইলেকট্রিসিটি সে সময় ছিল না।
যার কারণে লোডশেডিং থাকার কারণে আমার দুলাভাই ভাবলো যে একটু ছাদে যাবে, ছাদে গিয়ে একটু ঠান্ডা হাওয়া খাবে। কিন্তু সেই সময় আমার দুলাভাই ঘুমিয়ে পড়ে যায়। আর ওই সময় যে ছিল, তারপর ধীরে ধীরে সুস্থ হয়। এভাবে অনেক ঘটনা ঘটতে থাকে। ইভেন আমার বোনের বিয়ের প্রায় 4 বছর পর্যন্ত আমার বোনের কোনো প্রকার বেবি নিতে পারছিল না, কারণ এই জিনটার কারণে আমার বোনের আরও অনেক সমস্যা হতে থাকে। সো একদিন আমার দুলাভাই ভাবলো যে এটার একটা পার্মানেন্ট একটা সলিউশন দরকার। তাই তিনি একজন ভালো মানের হুজুর ঢাকা নারায়ণগঞ্জ থেকে ওনাকে আমাদের বাসায় নিয়ে আসে, আমার বোনের বাসায় নিয়ে আসে। তারপর সেই হুজুরটি পুরো বাড়ি বন্ধ করে দেয় এবং আমার বোনকে বিভিন্ন তাবিজ দেয়। তারপর 40টা দোয়া জাফরান কালি দিয়ে গুলিয়ে আমার বোনকে খাইয়ে দেয়, যেন এটা যাতে ডিস্টার্ব না করে। আর আমার বোনকে বলে যে কখনো যদি কোনো কিছু যদি ওই জিনিসটা আমার বোনকে খাওয়াতে চায়, আমার বোন যেন না খায়। সো এইভাবে করে ধীরে ধীরে আমার বোন সুস্থ হতে থাকে এবং একসময় জিনিসটা পুরোপুরিভাবে নির্মূল হওয়ার পথে চলে যায়। ইভেন নাও আমার বোনের একটি বেবি হয়েছে, সেই বেবিকে নিয়ে বর্তমান তারা সুখেই আছে। তবুও আমার বোনের যে ছোট্ট যে বেবিটা, মাঝে মাঝে সেও ভয় পায় এবং সে বিভিন্ন কিছু দেখতে পায় আর কি, যার কারণে তাকে সবসময় একটা তাবিজ দেওয়া হয়। বাট যখন আপনি এই তাবিজটা খুলবেন তখন সে আবার কান্নাকাটি শুরু করে দেয় এবং সে আবার ভয় পায়। এখনও পুরোপুরিভাবে নির্মূল হয়নি, তবে মোটামুটি ধীরে ধীরে এটা নির্মূল হচ্ছে। আশা করি এর থেকে একদিন পরিত্রাণ পাবে আমার ফ্যামিলি, আমার বোন। আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, ভৌতিকতা প্রোগ্রামে এটা আমার প্রথম স্টোরি। যদি আমার স্টোরিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর ভৌতিকতা প্রোগ্রামের সকল লিসেনারকে আমার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। সো আলিফ ভাই, যদি আমার ঘটনাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে জানাবেন। ধন্যবাদ। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ আপনার স্টোরির জন্য। আমরা আপনার স্টোরিটা শুনেছি। তো আমি যার ঘটনা শেয়ার করবো এটা হচ্ছে 1995 সালের ঘটনা, এবং যার ঘটনা তার নাম হচ্ছে কামরুল ইসলাম আর কি। তিনি গভর্নমেন্টের একটা সরকারি গভর্নমেন্টের একটা জব করতেন আর কি, সরকারি কোনো দপ্তরে জব করতো। তো তিনি ঢাকায় থাকতো একটা মেসে, এবং ওনার পরিবার থাকতো গ্রামের বাড়িতে। পরবর্তী সময় ওনার পরিবারকে তিনি ঢাকায় নিয়ে আসে, তার কারণ তার 3 ছেলে 1 মেয়ে, এবং ছেলে মেয়েদের উচ্চশিক্ষা এবং পড়াশোনার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় ভালো স্কুলিংয়ের জন্য। তো তাদেরকে ঢাকায় একটা স্কুলে ভর্তি করা হয়, এবং তিনি হচ্ছে গ্রামের কিছু জমি জমা বিক্রি করে ঢাকায় কিছু সময় নিয়ে একটা জায়গা কেনেন, এবং এটা একটা পেরিফেরিতে, ঢাকার ভেতরে না, এটা ঢাকার পেরিফেরিতে জায়গাটা কেনেন, এবং জায়গাটা একটু নিচু এরিয়াতে। তো সামান্য বৃষ্টিতে পানি জমে যেত। তো তিনি বাড়ির চারিপাশে বাউন্ডারি দিয়ে একতলা একটা বাড়ি তোলেন। তো প্রায় তার জায়গাটা হচ্ছে প্রায় 4.5-5 কাঠা। তো তিনি ওর মধ্যে বাড়ি তোলেন ভেতরে, এবং বাসার সামনে কিছু জায়গা রাখেন, সবজি টবজি লাগান আর কি, গাছ টাছ কিছু লাগিয়ে রাখেন। তো পরবর্তী সময় ওই বাসাতেই তিনি ওঠেন। ওখানে 1 বছর থাকার পর তার ফুল ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আসেন। তো ওই এলাকায় স্কুলে তার ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দেন, এবং ওই এলাকার একটা আছে যে ওই এলাকাতে প্রায় সময় দেখা যেত যে মার্ডার হতো, এবং এলাকার আশেপাশে ওনার এরিয়ার আশেপাশে কোনো আহামরি দোকানপাট ছিল না। তো বসতিও ছিল অনেক দূরে দূরে ঘর, ওগুলোও টিনের বাড়ি, এগুলো এরকম বিল্ডিং না, একতলা এরকম পাকা বাড়ি না, দেখা যায় টিনের বাড়ি, চারিপাশে পাকা উপরে টিন, এরকম অনেকগুলো বাড়ি আছে, তাও অনেক দূরে দূরে। তো পাশাপাশি না, এখন যেমন ঘনবসতি এখন পাশাপাশি ছিল না। তো রাস্তাটা কাঁচা রাস্তা, এরকম ইট সুরকি দেওয়া আছে কিছু এলাকা, কিছু জায়গায় কাঁচা, পাকা রাস্তা বলতে নাই। তো মেইন রোড অনেক বাইরে, তো এটা হাইওয়ের সাথেই, তো হাইওয়েটা একটু দূরে তার বাসা থেকে। তো বাজার আছে একটু দূরে বাজার, তো সেই বাজারে যেতে গেলে সাইকেল নিয়ে যেতে হইতো। তো সেই গ্রামের বাড়িতে তার একটা সাইকেল ছিল তার ছেলের, তো সেই সাইকেলটা ঢাকায় একবারে পরে নিয়ে আসা হয়। তো তাদের এলাকায় যেটা বলছিলাম, যে এলাকায় বেশ মার্ডার হইতো, এবং মার্ডারগুলো হলে দেখা যেত যে মোস্টলি মার্ডারগুলো ধান খেতের পাশে পড়ে আছে। তো তার ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ওই লাশ দেখতে পড়ে আছে, বা পুলিশ এসে লাশ দেখা যাচ্ছে যে শনাক্ত করা ট্রাই করছে, অথবা লাশগুলো দেখা যেত মোস্টলি ওই হোগলা দিয়ে পেঁচানো। তো তারা এরকম কাছে যে কখনো দেখেনি, এবং কড়া ইনস্ট্রাকশন ছিল কামরুল সাহেবের বাচ্চাদেরকে যে তোমরা স্কুলে যাওয়ার সময় যদি লাশ পড়ে থাকতে দেখো তোমরা কেউ যাবা না, পুলিশের কাছে যাবা না। তো তাদের ভয়ও লাগতো ওই জায়গায় থাকতে। কিন্তু তার ছেলেগুলা 3 ছেলে, তো বড় ছেলেটা নাইম, ওনার নাম হচ্ছে নাইম, তো ক্লাস 10-এ পড়তো, দুরন্ত সাহসী এরা। তো
ঘটনার দিন প্রচণ্ড বৃষ্টি এবং ঝড় তুফান হচ্ছে। ওইটা হচ্ছে ওইবারের প্রথম বৃষ্টি, এর আগে বৃষ্টি হয় নাই। তো এই গরম শুরু হওয়ার সময় প্রথম কালবৈশাখী ঝড় আর কি, প্রচণ্ড বৃষ্টি। তো সেদিন রাতে অনেক বৃষ্টি হওয়াতে পানি জমে গেছে, তো তখনও বৃষ্টি হচ্ছে। তো রাত্রে 1টার দিকে এত বৃষ্টি, তো ইলেকট্রিসিটি নাই, আর ইলেকট্রিসিটি ডিভিশনটা এত উন্নত ছিল না ওইখানে। তো তার বড় ছেলে কি করলো, তার বড় ছেলের ওই ওটা কি বলে শাবল নিল, ঘরের ভেতর থেকে শাবল নিয়ে, ওই যেহেতু ভেতরে পানি জমে গেছে, তো তিনি কি করলেন, একটা গর্তের মতো করলেন গেটের পাশ দিয়ে, যেটা পানিটা বের হয়ে যেতে পারে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ হলো তার বাড়ির পেছনের দিকে। তাদের কলা, তো তার বড় ছেলে কি করলো, তার বড় ছেলের ওই ওটা কি বলে শাবল নিল, ঘরের ভেতর থেকে শাবল নিয়ে, ওই যেহেতু ভেতরে পানি জমে গেছে, তো তিনি কি করলেন, একটা গর্তের মতো করলেন গেটের পাশ দিয়ে, যেটা পানিটা বের হয়ে যেতে পারে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ হলো তার বাড়ির পেছনের দিকে। তাদের কলা গাছটা নুয়ে পড়ার মতো, তিনি উকি মারলেন, উকি মেরে দেখেন কলা গাছটা নুয়ে পড়েছে। তো পেছনে গেলেন যে কাহিনী কি, কলা গাছটা এরকম নুয়ে পড়লো, ধূপ করে সাউন্ড হলো। আশেপাশে 100 ফিটের মধ্যে কোনো ঘর বাড়ি নাই এবং 100 ফিটের মধ্যে কোনো বড় গাছও নাই। তো তাদের জায়গাটা একটা ক্ষেতের থেকে কেনা, তো ওই জায়গা থেকে রোড গেছে, সাথেই রোড, একদম রোডের সাথেই। তো তিনি পেছনে যান, পেছনে গিয়ে দেখেন একটা ডেড বডি, অত কাছেও যায় নাই, কলা গাছটা নুয়ে আছে এবং পাশ দিয়ে ডেড বডি একটা কলা গাছের পাতা ধরে পড়ে আছে আর কি। তিনি দৌড়ে ঘরের ভিতরে আসেন এবং হাঁপাতে তার বাবাকে বলে, বাবা আমি এরকম একটা জিনিস দেখলাম, চলো। তো বাসার মহিলারা এবং ছোট ছেলেদেরকে ভেতরে রেখে তিনি তার ছেলে বড় ছেলে বাইরে যায়, শাবলটা হাতে ছিল। বাইরে যেয়ে দেখে কলা গাছটা ঠিকই নুয়ে আছে, কিন্তু ওখানে কোনো ডেড বডি নাই। তো পুরা বাড়ির চারিপাশটা তারা খোঁজার পরে অনেক চেষ্টা করে ডেড বডিটা খোঁজার, কিন্তু খুঁজে না। রাতের বেলা তারা মোটামুটি কামরুল সাহেব এবং নাইম ভাই দুইজনই সজাগ ছিল। তো সজাগ থাকার পরের দিন সকালবেলা তারা থানায় যায়, ওই থানাও অনেক দূরে। থানাকে জানার পরে থানার পুলিশ ওই জায়গায় আসে ভেরিফিকেশনের জন্য, ইন্টারোগেট করে, কিন্তু থানার পুলিশদেরকে উনি কোনো নির্দিষ্ট ইনফরমেশন দিতে পারে না এবং থানার পুলিশ বলে ঠিক আছে, কোনো খবর পেলে আমি জানাবো। তো ডেড বডি যে ওইটা কনফার্ম করতে পারে না আর কি, যে আছেই। তো পরে আর পুলিশের কোনো হদিশ পাওয়া যায় নাই। তো 10-15 দিন ভালোই ছিল। হঠাৎ করে তার বাসার ছাদের মধ্যে দিন রাত 9টার দিকে সবাই পড়ছে, তো ওই ড্রয়িং রুমে তাদের ওইখানে, ড্রয়িং রুম বলতে হচ্ছে ড্রয়িং রুমে খাট, টেবিল, সোফাও আছে। তো ওই ভাই পড়ছে আর কি ড্রয়িং রুমের মধ্যে, পড়াশোনা করতে করতে হঠাৎ করে তার রুমটার থেকে আবার গেট ডাইরেক্টলি জানালাতে দেখা যেত এবং জানালার পাশেই তার টেবিল। তো তিনি পড়ছে, হঠাৎ করে ধুমধুম শব্দ ছাদের মধ্যে। তো তাদের বাসার বাড়ি দিয়ে একটা মই ছিল ছাদে ওঠার জন্য। তো তিনি কি করলেন, মইটা ধরে ছাদে উঠলেন। ছাদে উঠে দেখলেন যে কাহিনী কি, এত ময়লা কোথার থেকে আসলো, অনেক বিচ্ছিরি গন্ধ আসছে ময়লা থেকে, কটকা গন্ধ আর কি। তো তিনি নিচে নামলো এবং বাবা হলো, মা ছাদের উপরে কে জানি ময়লা ফেলাইলো, কিন্তু এই ময়লায় ছুঁড়ে ফেলতেও তো তাদের বাসার কাছে আসার লাগবে, কিন্তু এরকম কেউ মানুষ তো আসলে শব্দ পাবো, পাশে ধান ক্ষেত, কে ধান ক্ষেত মারায় বাসার ছাদের উপর ময়লা ফেলবে। তো তিনি কি করলেন, বাবাকে বললেন, ওই দিন রাত্রেবেলা আশ্বস্ত করলেন সবাইকে, আর ভয় পায় না, কোনো কিছু না, ময়লা টয়লা হয়তো কেউ ফালাই গেছে, যাই হোক ছুঁড়া ফালাইছে। তো যাই হোক, উনি পরের দিন সকালবেলা এটার কোনো গুরুত্ব দেয় না। তো ওই দিন রাতে বৃষ্টি হচ্ছিল, সেদিন ঘটনার ওই এরপর আরেকদিনের ঘটনা, যে রাতে ঘটনার দিন বৃষ্টি হচ্ছিল এবং তিনি ওইরকমভাবে পড়ছিলেন রাত 10টা, সাড়ে 9টা, সাড়ে 9-10টার দিকে। হঠাৎ করে ধূপ করে একটা শব্দ, উপর থেকে যদি জাম্প করে অথবা বস্তার মতো জিনিস ফেলে এরকম শব্দ। তো তিনি ওই রুমের মধ্যে শুধু তিনিই ছিলেন, আর কেউ ছিল না, নাইম ভাই ছিলেন। তো তিনি দেখলেন যে একটা ডেড বডির মতো পড়ে আছে তাদের গেটের সামনে, গেটের বাউন্ডারির ভিতরে। তো তিনি আব্বা বলে চিৎকার করে তিনি গেটের সামনে কাছে যান। তো তিনি দেখছেন, তিনি যতই কাছে যাচ্ছেন তখন ওই রুমের মধ্যে শুধু তিনিই ছিলেন, আর কেউ ছিল না, নাইম ভাই ছিলেন। তো তিনি দেখলেন যে একটা ডেড বডির মতো পড়ে আছে তাদের গেটের সামনে, গেটের বাউন্ডারির ভিতরে। তো তিনি আব্বা বলে চিৎকার করে তিনি গেটের সামনে কাছে যান। তো তিনি দেখছেন, তিনি যতই কাছে যাচ্ছেন ততই জিনিসটার আকৃতি চেঞ্জ হচ্ছে। তিনি কাছে যে দেখেন একটা গাছের ডাল, অবাক হয়ে যায়, এত বড় গাছের ডাল, এত মোটা গাছের ডাল কে ফেলাবে, কোথার থেকে, আশেপাশে তো সুউচ্চ ভবনও নাই। তিনি খুব ভয় পেয়ে যান, তার বাবাকে বলেন, বাবা এই কাহিনী কি অবস্থা। তো রাতের বেলা সবাই ঘুমায় এবং সজাগ থাকে তারা রাতে, স্পেশালি নাইন ভাই খুব রাতের বেলা ঘুমাই নেই বলতে গেলে, কারণ তিনি নিজে দেখেছেন, তো বাকি কেউ দেখে নাই। ওই গাছের ডালটা ঘরের সামনে কিন্তু পড়ে আছে, ওইটার ব্যাপারে আর কিছু না। পরের দিন সকালবেলা ওই গাছের ডালটা ঘরের সামনে পড়েই ছিল, কিন্তু চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে। পরের দিন শুক্রবার থাকায় তারা ঘুম থেকে একটু দেরি করে ওঠে, 10:30, 9টা, সাড়ে 9-10টার দিকে ওঠে। ঘুম থেকে উঠে থেকে চিৎকার চেঁচামেচি, আশেপাশে মানুষের ভিড়। তো তারা দরজা খুলে, কামরুল ইসলাম দরজা খুলে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে, আশেপাশের লোকজনও ভিড়। তাদের গেটের বাইরে দেয়ালের সাথে হেলান দেওয়া একটা ডেড বডি পাওয়া গেছে এবং ডেড বডিটার হাত নাই। তো
তো তারা দেখছে ডেড বডির সামনে একদম ডেড বডি হোগলা দিয়ে তখনও পেঁচানো শুরু করে নাই। তো পুলিশ জিজ্ঞেস করে আপনার বাসার সামনে এরকম ডেড বডি আসলো কোথা থেকে? তো বলে যে ভাই দেখেন এখানে তো অনেক সময় ডেড বডি পড়ে থাকে, আমরা কিভাবে বলবো? তো তারা আবার স্বীকার করে না নাইম ভাই যে আগের দিন রাতের বেলা কি দেখছে বা কিছু একটা উনি কিছু বলে না আর কি। নাইম ভাই চালাকি করে জিনিসটা বলে না। আবার কোথা থেকে পুলিশ কি ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করে, তো বাঁচার জন্য এই জিনিসটা তিনি অ্যাভয়েড করে যান। তো পরে ওই পুলিশ লাশ নিয়ে যায় এবং এই লাশের জন্য কোনো নাকি পরে খবর নিয়েছিল এবং জিডিও করা ছিল। উনি বলেছে আমি দেখেন আমি কয়েকদিন আগে জিডিও করেছিলাম এই বাসায় এরকম একটা জিনিস, তো কাহিনী কি? তো পুলিশ বলে যে আসলে এই লাশটা তো কেউ ক্লেম করতে আসে নাই, পরে সরকারি ওয়েতে দাফন করে দেয়। তো ওনারা বাসাতে এই ঝামেলা এরকম, এরপর থেকে বাসাতে ধূপ ধূপ শব্দ, ছাদের উপরে প্রায় সময় ময়লা পড়ে থাকতো। ইভেন ময়লা মাঝে মধ্যে দেখা যেত গেটের সামনে ময়লা পড়ে আছে। তো প্রথম মনে হতো যে বিড়াল হয়তো ময়লাগুলো টেনে হিঁচড়ে নিয়ে আসছে বা কিছু একটা, কিন্তু এরকম হওয়ার কথা না আর কি। এত বেশি ময়লা বিড়াল টেনে হিঁচড়ে নিয়ে আসবে না, মাংস হাড় গোড় এগুলি টেনে নিয়ে আসবে না। তো উনি কি করলো, পরে একজন কবিরাজকে ডাকলো। তো এই কবিরাজকে নিয়ে আসার সময় কবিরাজকে বাস স্ট্যান্ড থেকে আলাদা করে নিয়ে আসতে হচ্ছিল। তো কবিরাজ দূর থেকে বাসা দেখে বলে যে না আমি বাসায় ঢুকবো না। বলে কেন, কি হয়েছে? বলে যে না বাসায় ঢুকবো না, আপনার অন্য কাউকে দেখান, এই বাসায় আমি ঢুকবো না। তো কবিরাজ ওখান থেকে চলে যায়। তো তার কামরুল ইসলাম সাহেবের ওয়াইফের শালা তিনি চিটাগং থেকে আরেকটা লোক নিয়ে আসে, ওই হুজুর মাওলানা নিয়ে বাসায় আসে। উনি চিটাগংয়ের বাড়ি, কিন্তু উনি ওই মুহূর্তে ঢাকায় ছিল। তো উনি 1 মাসের মতো ঢাকায় থাকবে, একটা কি কিছু একটা ছিল কি কাজের মধ্যে ছিল। তো যাই হোক উনি বাসায় ঢোকার পরে বলে যে আপনাদের বাসাটা তো আসলে ময়লাগুলো একটু সাফ করেন, আর বাসাটা তৈরি করার সময় আপনাদের তো কিছু একটা ছিল কি কাজের মধ্যে ছিল। তো যাই হোক উনি বাসায় ঢোকার পরে বলে যে আপনাদের বাসাটা তো আসলে ময়লাগুলো একটু সাফ করেন, আর বাসাটা তৈরি করার সময় আপনাদের তো বাঁধা হয় নাই, বাসাটা বাঁধেন নাই। তো এখন তার নিচে ফাউন্ডেশন, কয়তলা ফাউন্ডেশন দেওয়া? তো আঙ্কেল বলে যে কামরুল ইসলাম সাহেব বলে যে আমার তো 2তলা ফাউন্ডেশন দেওয়া। বলে আসলে ফাউন্ডেশন দেওয়ার সময় বাঁধানো দরকার ছিল, যাই হোক আমি বাধাই দিব, কিছু টাকার বিনিময়ে টাকার কথা বলে। তো বাড়ির চারিপাশে দেয়ালের চারিপাশ ধরে চার দিয়ে আজান দিয়ে বেঁধে দেয়। তো বেঁধে দেওয়ার পরে থেকে কাহিনী শুরু। বলে যে আসলে দেখেন আপনাদের এখানে কিছু জিনরা ডিস্টার্ব করছে, এলাকার জিন, তো আপনি চাইলে ওদের সাথে আমি কথা বলতে পারি, আমি কালকে আসবো যদি আপনি বলেন। ঠিক আছে কালকে আসেন। তো পরবর্তী সময় পরের দিন আসেন, আসার পরে তিনি জিনদেরকে ডাকেন ওনার নিজের মধ্যে। তো এর মধ্যে একটা জিন আসে, একটা জিন এসে বলে যে, তো উনি জিজ্ঞেস করেন তোমরা এখানে ওনাদের ডিস্টার্ব করছো কেন, কী সমস্যা? তোমাদেরকে তো ওনারা কোনো ক্ষতি করে, তো কী কাহিনী? বলে যে ওনারা ক্ষতি করছে সবচেয়ে বড়, এখানে আমাদের একটা গাছ ছিল, এই গাছটা ওনারা কেটে বাড়ি করেছে। তো আমরা পছন্দ করি না, এবং স্পেশালি আমাদের সর্দার পছন্দ করে নাই, এটা পছন্দ করে নাই দেখেই এখানে ওনাদেরকে আমরা থাকতে দিতে চাই না। বলে না তোমরা শোনো, দেখো তোমরা আমাকে জানো আমি কীরকম, আমাকে চেনো ভালো করি, সুতরাং আমি চাই না তুমি আমার সাথে এই ঝামেলায় পাল্লায় পড়ো, তোমরা এই বাড়িটা ছাড়ো এবং ওনাদেরকে ডিস্টার্ব করো না। তো এর রিপ্লাই ওরা বলে যে ডিস্টার্ব করবো না, কিন্তু কিছু শর্ত আছে, কিছু জিনিসপত্র করতে হবে। তো উনি বলে যে কী জিনিসপত্র? তো কিছু পুকুরের জল কালেক্ট করতে বলে, পানি কালেক্ট করতে বলে, একটা কবরস্থানে ওই পানি একটা জিনিস পুঁতে রাখতে বলে, এবং বলে যে এই জিনিসগুলো 2টা আমাদের দিতে হবে। তো তারা চায় হচ্ছে 5টা ইলিশ মাছ এবং হচ্ছে মিষ্টি, 10 কেজি মিষ্টি। তো হুজুর বলে যে ঠিক আছে তোমাদেরকে দিব, কিন্তু তোমরা কিন্তু আশেপাশে থাকবে না, দেখো পাশে একটা করই গাছ আছে, ওইখানে চলে যাও, ওই করই গাছে থাকা শুরু করো, এখানে আইসো না। তো ওরা বলে যে ঠিক আছে আমরা চলে যাব, তোমরা আগে এই জিনিসটা আমাদের ছাদে মানে বাসার ছাদে রেখে যাবা, আমরা নেওয়ার পরে তোমরা বুঝে যাবা। তো হুজুর চলে যায় জিনিস করে, কিছু সিস্টেম কিছু প্রসিজার ফলো করায় দিয়ে ওনাদেরকে পানি টানি দিয়ে বলে যেগুলি ছিটাবেন সন্ধ্যার দিকে, আর 5টা ইলিশ মাছ নিয়ে আসার পরে আমাকে বলবেন, আমি পরে দিব, এটা ছাদের উপরে রাখবেন, এটা ওরা নিয়ে যাবে। তো 5টা ইলিশ মাছ আর 10 কেজি মিষ্টি ছাদের উপর রাখে। তো এই যে নাইম ভাই বলছিলাম উনি বেশ সাহসী। তো উনি কি করলো যে আসলে এই জিনিসটা উনি আবার বিশ্বাস করছিল না যে হুজুর কি বলতেছে। তো উনি সারা রাত সজাগ থাকবে এবং শব্দ পেলে বুঝবে, ছাদের এটা ওরা নিয়ে যাবে। তো 5টা ইলিশ মাছ আর 10 কেজি মিষ্টি ছাদের উপর রাখে। তো এই যে নাইম ভাই বলছিলাম উনি বেশ সাহসী। তো উনি কি করলো যে আসলে এই জিনিসটা উনি আবার বিশ্বাস করছিল না যে হুজুর কি বলতেছে। তো উনি সারা রাত সজাগ থাকবে এবং শব্দ পেলে বুঝবে ছাদের উপরে কেউ আছে, এবং উনি মোটামুটি বাউন্ডারির গেটের পাশে দিয়ে হাঁটতো এবং ঘরের ভিতরে ঢুকে কিছুক্ষণ বসতো, আবার গেটের বাইরে দেখতো ছাদের উপরে কেউ আসছে কিনা বা কিছু একটা। তো তিনি রাত 3টা পর্যন্ত যতবার উকি মেরেছে দেখেছে টর্চ লাইট দিয়ে ছাদের উপরে ওই ইলিশ মাছগুলো এবং মিষ্টিগুলা পড়েছিল, কেউ ধরে নাই। তো উনি রুমে যায় এবং একটা সময় বাসার টেবিলের মধ্যেই বসেছিল, কিছুক্ষণ পরে উনি ভোরবেলা দিয়ে ঘুমিয়ে যায়। তো সকালবেলা উঠে ছাদের উপর যায়, এবং ছাদের উপর যায় না এটা তো উনি শিওর, ভোরবেলায় 5টা সাড়ে 5টা থেকে তার ঘুম ভাঙে, আবার অ্যালার্ম দিয়ে রাখে। তো ঘুম ভাঙার পর উনি ছাদের উপরে যায়,
ছাদের উপরে যে দেখে আসলেই তো ওই ছাদের উপরে ইলিশ মাছের একটা 5 পিস ইলিশ মাছের মাথা পড়ে আছে, ইলিশ মাছের আঁশগুলো পড়ে আছে, মিষ্টির প্যাকেটগুলো পড়ে আছে, একটা মিষ্টিও নাই। তো উনি ওই জিনিসগুলো ধরে না। তো ওই হুজুর পরের দিন আসে এবং 3 দিন আসে ওনাদের বাসায় পরপর। তো পরের দিন আসার পর বলে যে এরকম ছাদের উপরে আসলে আমি আপনাদের বলতে ভুলে গেছি, ওরা যদি কোনো কিছু অবশিষ্ট রেখে যায় সেগুলো আপনারা ধরবেন না। তো হুজুর এইসব প্যাকেটগুলা এবং ইলিশ মাছের মাথাগুলা ওই করই গাছের নিচে যে এগুলি পুড়িয়ে দেয়, একটা পোটলার মধ্যে নিয়ে এটা পুড়ায় দেয়। তো এলাকার লোকজনও তাকাই ছিল হুজুর কি করে, তো উনি কাউকে কিছু বলে না। তো হুজুর বলে যে ঠিক আছে আমার কাজ শেষ, আমি চলে যাই, যদি কোনো প্রবলেম হয় জানাবেন, আর এইসব জিনিসগুলো আগামী 15 দিন ফলো করবেন। তো ওনাদের 15 দিনের জন্য কিছু পানি পড়া দিয়ে যায়, সবাইকে আমল করতে দিয়ে যায়। তো হুজুর চলে যায়। তো ওই 15 দিন কেন আর পর থেকে কখনো কিছু হয় না এবং হুজুরকেও ডাকার লাগে নাই। তো ওই হুজুরটা প্রায় সময় তাদের বাসায় আসতো দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের পছন্দ হয়েছিল দেখে হুজুরটা প্রায় আসতো, হুজুরকে খাওয়া দাওয়া করাতো ওনারা। তো প্রায় 10 বছর যাবত উনি আসতো আর কি। পরে এই ভাই হচ্ছে ওমানে চলে আসার পর আর দেখা সাক্ষাৎ হয় নাই হুজুরের সাথে। তো তাদের এলাকাটাতে এখন অনেক ঘনবসতি। বলে যে তিনি বললেন যে ওই করই গাছ দিয়ে প্রায় সময় বাজারে যাওয়ার সময় ওই করই গাছটা পড়তো। তো ওই করই গাছের নিচ দিয়ে যাওয়ার সময় খুবই ভয় লাগতো যে আবার কি ধরে বসে না বসে, কিন্তু কখনো পরে ওই জিনগুলো ডিস্টার্ব করে নাই, তাদেরকে ক্ষতি করে নাই, কিন্তু অত ঝামেলা করে নাই আর কি। তো উনি এটা পাঠিয়েছিলেন, এটা ছিল ওনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ নাইম ভাই। আসলে নাইম ভাই আমাকে ঘটনা পাঠিয়েছে ওমান থেকে। তো ওমানের স্টোরিটা আমি শেয়ার করে ফেললাম। আশা করছি আমাদের লিসনারদের পছন্দ হয়েছে। আমাদের আজকের প্রোগ্রামটি অনেক সময় ধরে হলো। আশা করছি আপনাদেরকে আমাদের ভালো ঘটনা উপহার দিতে পেরেছি। চেষ্টা করছি আগামী এপিসোডে আরও কিছু ভালো ঘটনার জন্য। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরিষ্কার থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।